মেডিসিন নিয়ে তাকে কন্টিনিউ চলতে হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস। শুধু আমি নিজে অ্যাওয়ার্ড হব এরকম নয়, আমি আমার আশেপাশে লোকজনকে অ্যাওয়ার্ড করব যে আমরা কিভাবে আমাদের নিজেদের হেলথটাকে আরো ভালো রাখতে পারি, ঠিক আছে। তো সেই অ্যাওয়ারনেসের এগেনস্টেই আমি এই কথাগুলো বললাম, কারণ আমরা বেসিক্যালি ভাবি কি যে আমি এখন সুস্থ, আমার কোনো কিছু দরকার নেই, কোনো রকম কোনো বা আমার আশেপাশে ফ্যামিলির দরকার নেই। এটা খুব ভুল থিং। কারণ একটা সার্ভেতে দেখা গেছে আগামী নেক্সট 5 বছরের মধ্যে ক্যান্সার এবং হার্টের অসুখ এতটাই বাড়বে যে প্রত্যেকটা ঘরে ঘরে, এখন যেমন বললাম আমি 100 জনের মধ্যে একজন, তখন দেখা যাবে প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসটা ছড়িয়ে গেছে। সুতরাং আমরা চাইবো যেমন আমাদের ফ্যামিলি এবং পরিজনকে যেমন সুস্থ রাখতে, তেমন আমাদের কাজ হবে আমাদের আশেপাশে থাকা সমস্ত ফ্যামিলি যাতে সুস্থ ভালোভাবে থাকতে পারে তার জন্য তাদেরকে অ্যাওয়ার করা। বেসিক্যালি এটাই হচ্ছে মেন জিনিস, অ্যাওয়ারনেস বলতে এটাই আমরা বুঝি। এছাড়া যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো লাইফস্টাইল ডিজিজ বলে। ধরুন আজকে আহ, আমরা কেউ স্মোকিং করি, কেউ ড্রিঙ্কিং করি, কেউ কোনো রকম চিউইং অ্যাক্টিভিটির মধ্যে রয়েছি, ঠিক আছে। তো সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে যেমন মনে হচ্ছে কোনো ব্যাড ইম্প্যাক্ট নেই, এটা খুব ভুল ধারণা। কারণ এটা একদিনে আসবে না, বা হতে পারে যে এটা লং টার্ম প্রসেসে আসবে, এবং সেই প্রসেসে যখন আসবে তখন যে আমাদের শারীরিক কন্ডিশন দাঁড়াবে, সেই জায়গায় দাঁড়ালে পরে সবচেয়ে আগে দরকার হচ্ছে আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স, যেটা আমরা মেডিক্লেম বলে থাকি। তো এই মেডিক্লেমটা কেন করাবো? ধরো আজকে আমি সুস্থ আছি, ঠিক আছে, কিন্তু আজ থেকে 5 বছর পর বা 10 বছর পর আমার কোনো এমন রোগ আসবে না যেটায় আমাকে হসপিটালে ভর্তি হতে হবে, হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিতে হবে। দেখা গেল সেটা আহ, এবং সেটা লামসাম। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে আমি একটা ইন্স্যুরেন্স নিয়ে রাখলাম, সেটা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে, সাপোজ আজকে থেকে 10 বছর আগে যদি আমরা ফিরে যাই, তো দেখা যাবে যে কোনো জিনিসের যেটা কস্ট আজকে দেখা যাচ্ছে যে 20 টাকা, সেটা দেখা যাচ্ছে তখনকার দিনে 10 টাকায় পাওয়া যেত। তো ওভারঅল যেমন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, তেমন মেডিকেল সেগমেন্টেরও মেডিকেল যে খরচা কস্ট সেটাও অনেক বেড়ে গেছে। আমাদের অ্যাভারেজলি মেডিকেল কস্ট আমরা কাউন্টিং করি 15% পার ইয়ার। মানে সাপোজ এবছর কোনো একটা মেডিকেল কস্ট যদি 100 টাকা হয়, নেক্সট ইয়ার সেটাকে সেই মেডিকেল ট্রিটমেন্টটা পাওয়ার জন্য আমার কস্ট লাগবে 115 টাকা, এবং তারপরের বছর সিমিলারলি সেটা গিয়ে দাঁড়াবে 130 টাকা, তারপরের বছর 145 টাকা। সুতরাং যদি আমি হিসাব করে চলি এইভাবে, দেখা যাচ্ছে নেক্সট 5 বছরে আমার মেডিকেল কস্ট ডবল হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যালো? একদম একদম ঠিক বলেছো। তো হ্যাঁ, এবার আমি একটু চাইবো মাঝখানে মাঝখানে যদি একটু যদি হ্যাঁ নাতে অ্যান্সার দেওয়া হয়, তাহলে কি হবে আমিও বুঝতে পারবো যে সবাই এই জিনিসটা বুঝতে পারছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমি বললাম আমি নিজে সুস্থ আছি, ঠিক আছে, বা আমার পরিবার সুস্থ আছে, কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে 5 বছর পরে যে আমাদের মধ্যে ডিজিজ গুলো আসবে বা হয়তো এসে গেছে, সেগুলোকে ওভারকাম করবো কিভাবে? তার একটাই রাস্তা, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, বা সহজ ভাষায় যদি বলি মেডিক্লেম। এর এর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে হয়তো আজকে আমার খুব কম প্রিমিয়ামে আমি একটা মেডিক্লেম নিতে পারছি, হয়তো নেক্সট 5 বছর পরে সেটা ডাবল অথবা ট্রিপল প্রিমিয়ামও হতে পারে। কারণ এগুলো সময়ের সাথে সাথে বাড়ে, যেমন আমি বললাম কস্ট বাড়ছে তেমন প্রিমিয়ামও বাড়ে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ এটা কোনো পলিসি নিয়ে রাখে নেক্সট 5 বছর পরে, ঠিক আছে। এবার দু একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ধরুন আজকে সাপোজ আমার কোনো একটা রোগ হলো, তার মানে কি মেডিকেল কস্টে যে মেডিকেল কস্টটা আমার ট্রিটমেন্টের জন্য লাগবে সেটা কি একদিনে পাওয়া যাবে? না। অনেকে ভুল করে যে আমার রোগ হোক তারপরে আমি কোনো একটা মেডিক্লেম নেবো, অনেকে এই জিনিসটা ভাবে। বাট এটা হচ্ছে সবচেয়ে মানে বলা যেতে পারে যে ভুল ধারণা। কারণ যখনই আমার রোগ ধরা পড়বে তখন যেমন সেই
যে কোম্পানি থেকে আমি মেডিক্লেম নিতে চাইছি সেই কোম্পানি যে আমাকে মেডিক্লেম দেবে তেমন কোনো যুক্তি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, যখন কোনো রোগ ধরা পড়লো সেই রোগটা জন্য আমাকে 3 থেকে 4 বছর ওয়েট করতে হতে পারে ওই ট্রিটমেন্টটা পাওয়ার জন্য। সুতরাং আমরা যদি ভাবি যে আজকে আমি যদি একটা মেডিক্লেম নিয়ে নিই, সেটা আমার কাছে না, আমি এখন দরকার নেই। বাট ইন ফিউচারের কথা দাঁড়িয়ে যদি আমি 5 বছরের কথা ভাবি, পরে যদি আমার কোনো রোগ আসে 5-10 বছর পর, তাহলে সেক্ষেত্রে তখন আমি নেব। এই চিন্তা ভাবনা যদি কেউ করে থাকে, তার জন্য একটাই বক্তব্য, তখন যে মেডিকেল কন্ডিশন থাকবে তাতে কি আমরা তখন নিতে পারবো? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তখন যে মেডিকেল কন্ডিশনের এগেনস্টে বিভিন্ন কোম্পানি কি করে, এক্সট্রা প্রিমিয়াম চার্জ করে, সেটা কি আমার জন্য অ্যাফোর্ডেবল হবে? সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন হচ্ছে, এবার আমি এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেলাম, আমার প্রথম দিনই আমার ট্রিটমেন্ট লাগবে, আমার এমন একটা রোগ হলো যে ক্যান্সার, সাপোজ কারো ক্যান্সার ধরা পড়লো, সেটা কি আমি ফেলে রাখতে পারবো 2 বছর 3 বছরের জন্য? না আমি তার জন্য আমি আলাদা কোনো ফেসিলিটি পাবো? নয়। যদি ক্যান্সার ধরা পড়ে ডে ওয়ান, যেদিনকে ধরা পড়ছে সেদিন থেকেই আমার ট্রিটমেন্ট চালু করতে হয়, যদি প্রাইমারি স্টেজে থাকে। যদি সেকেন্ডারি স্টেজে চলে যায়, সেটার জন্য আরো কম সময় থাকে আমার হাতে। তো এবার এই জায়গাটা ওভারকাম করার জন্যই হচ্ছে আগে থেকে প্ল্যানিং, যে আমি একটা মিনিমাম আমি একটা পলিসি নিয়ে রাখবো, যে পলিসিটার এগেনস্টে আমি ইন ফিউচার এই ধরনের কোনো যদি মেডিকেল প্রবলেম হয়, যাতে আমি সেই সময় ইনস্ট্যান্ট কভার নিতে পারি। আজকের দিন দাঁড়িয়ে আমাকে যদি ধরো সাপোজ আমি আজকে পলিসি নিলাম, দেখা গেলো আমার 7 বছর বা 8 বছর পরে এমন কোনো রোগ ধরা পড়লো যেটার জন্য আমি প্রথম দিনই ক্লেম করতে পারবো, তাহলে সেই জায়গাটা আমার ক্রিয়েট করার জন্য আজকে থেকে আমাকে সেই ভাবনাটা রাখতে হবে যে আমি কিভাবে এটাকে প্রজেক্ট করছি, যে আমি কি প্ল্যান নেবো না নেবো। কারণ আমি একটা জিনিস আমি বললাম, আমাদের লাইফস্টাইল এমন একটা লাইফস্টাইল আমরা লিড করি, যে লাইফস্টাইলে কিন্তু আমরা ডে বাই ডে আমাদের মেডিকেল প্রবলেম বাড়বে, কমবে নয়। কারণ আমরা যা খাবার খাচ্ছি, যা মানে যে লিড করছি, যে অ্যাক্টিভিটির মধ্যে থাকছি, তাতে আমাদের মেডিকেল কন্ডিশন ডে বাই ডে পুয়ার হবে। বলতে পারলাম তো? এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, আমরা নিজেরা আমরা নিজেরা এবং আমাদের ফ্যামিলি এবং আমাদের আশেপাশে যারা আছে, তাদেরকে আমরা অ্যাজ এ গাইড, গাইডারও বলতে পারি, আমরা তাকে সবসময় গাইড করব, যে যদি কারো যদি আমি জেনে থাকি যে মেডিকেল কোনো ইস্যু আছে, তাকে সবসময় সাজেস্ট করব একটা মেডিক্লেম এখন থেকে নিয়ে রাখা বেটার। এবং এছাড়া যদি কারো মনে হয় যে হ্যাঁ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, যারা সুস্থ, যারা নিজেদের মনে করে সুস্থ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি আছে, তাহলেও মনে হয় যে এখন থেকে একটা প্রিকশনারি, দেখা যাচ্ছে বছরে সামান্য কিছু, মানে প্রতি মাসে মাসে যদি আমি এটা প্ল্যানিং করি যে প্রতি মাসে মাসে আমি এটা জমিয়ে বছরে আমি সেটাকে পেমেন্ট করব, আমরা ইজিলি করতে পারি। স্যার মেডিক্লেমটা তো প্রত্যেক বছর একবার করে পেমেন্ট করতে হয় না? প্রতি বছর একবার করে পেমেন্ট করতে হয়, এবং সেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা যদি আগে থেকে যদি সেই প্ল্যানিংটা রাখি, যে হ্যাঁ, আমি আমার ফ্যামিলির জন্য বা আমি আমার নিজের জন্য আমি একটা অপশন নিয়ে রাখলাম, যে পরবর্তীকালে যাতে আমার ফ্যামিলির যদি কোনো প্রবলেম হয় বা আমার কোনো প্রবলেম হয়, যাতে কারো কাছে টাকার জন্য দৌড়াতে না হয়, নিজের অ্যাসেট, সোজা কথা অ্যাসেট। আমরা একটা জিনিস বিশ্বাস করি, যে আমরা সমস্ত কিছু করছি, একটা উপার্জন করছি কিসের জন্য? নিজেদেরকে ডেভেলপ করার জন্য বা অ্যাসেট ক্রিয়েশনের জন্য। ঠিক আছে? তো এই অ্যাসেট ক্রিয়েশন, ধরো সাপোজ আজকে অনেকে বলছে দাদা আমার তো এলআইসি করা আছে, দাদা আমার তো আরো এটা করা আছে, দাদা আমার এটা করা আছে। কিন্তু একটা জিনিস ভাবো, যে সাপোজ আজকে আমার ফ্যামিলির কারো একটা প্রবলেম হলো, আমার তার জন্য ট্রিটমেন্ট কস্ট লাগবে হচ্ছে 3 লাখ টাকা। আমি সেই ট্রিটমেন্ট কস্টটা কোথায় পাবো? কারো যদি ব্যাংক ব্যালেন্স থাকে, সে সেটা দিয়ে করে নেবে। কারো যদি মনে হয় অত ব্যাংক ব্যালেন্স নেই, তখন কি করবে? তার অপশন অ্যাসেট, মানে হয়তো কোনো ফিক্সড ডিপোজিট করা আছে, হয়তো দেখা যাচ্ছে তার একটা এলআইসি আছে, হয়তো দেখা যাচ্ছে তার মিউচুয়াল ফান্ড আছে, হয়তো দেখা যাচ্ছে তার একটা এসআইপি চলে। এনিথিং যেখান থেকে আমরা টাকা উইথড্রল করতে পারি, আমরা সেই জায়গায় অপশনে হাত দেবো। কেন দেবো? যে আমার ইমার্জেন্সি দরকার, আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি মেম্বার বা আমার নিজের জন্য, আমার ফ্যামিলি কি করবে, সেটাকে ভেঙে সেখানে টাকা তুলবে। তার মানে আমি আমার সারা লাইফ যেটা অ্যাসেট ক্রিয়েশন করেছি, যে ব্যাংক ব্যালেন্সে তৈরি করেছি, সেটা কিন্তু জাস্ট একটা সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে হাত থেকে।
একটা সেকেন্ড, কারণ আমি যদি সাপোজ ধরে নিই একটা জাস্ট এক্সাম্পল হিসাবে, যে আমি পার মান্থ চাইছি 10,000 টাকা করে সেভিংস করছি, মানে বছরে 1 বছরে তো আমি সেভিংস করলাম কত, 1,20,000 টাকা। এবার দেখা গেল 1 বছর পর আমার একটা এমন একটা রোগ দেখা দিল, সেই রোগটার জন্য আমার লাগবে হচ্ছে 3 লাখ টাকা। এবার আমি যদি ভাবি যে আমার ওই 1 লাখ টাকা, 1,20,000 টাকা আমি জমিয়েছি, সেটা আমি তুলে নিলাম, তারপরে আমার যেখানে ব্যাংক ব্যালেন্স আছে বা যেগুলো আমার কাছে অ্যাসেট আছে, আমরা বলি এগুলো লিকুইড অ্যাসেট, যেগুলো আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি, লিকুইড অ্যাসেট সব তুলে নিলাম। তুলে নিয়ে দেখলাম আমার 2 লাখ টাকা হচ্ছে, আমার তাও 1 লাখ টাকা শর্ট পড়ছে। হয় আমি কারো কাছে চাইবো যে আমার এই প্রবলেম হয়েছে, আমাদেরকে আরো 1 লাখ টাকা ধার দিতে হবে, অথবা আমার যদি কোনো একটা ফিক্সড অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট মিনস বাড়ি, কোনো একটা গাড়ি, ঠিক আছে, তাকে সেগুলোকে আমাকে বিক্রি করে এই টাকাটা আমার জোগাড় করতে হবে। কেন, আমরা তো পারবো না যে আমার যে কন্ডিশন, মেডিকেল কন্ডিশন, তাকে ওই সেই জায়গায় ফেলে রাখতে। আমরা সবসময় চাইবো। এবার অনেকে এটা ভাবে যে হসপিটাল আছে, তো দাদা হসপিটালে তো আমরা ট্রিটমেন্ট করাতেই পারি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে এখন একটা কন্ডিশন চলছে, ডক্টররা এখন স্ট্রাইক করছে বা কোনো এবার কি হচ্ছে, আলটিমেটলি এই সিচুয়েশনটা ডক্টরদের কাছে তুমি যদি নিউজগুলো দেখো, দেখতে পাবে একটা ডক্টর প্রায় অলমোস্ট 100 থেকে 200 রোগী ট্রিটমেন্ট করছে। এবার আমার ট্রিটমেন্টটা তো এরকম, লাইন আপ তো এরকম যে যাকে আমি ফার্স্ট থেকে দেখা শুরু করবো, তার থেকে আস্তে আস্তে 200 জনের কাছে যাব। এবার যদি বলে হট করে কোনো ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি হলে সেই ডক্টর যখন আসবে, অলরেডি সেই ব্যক্তি মোটামুটি ধরে নিতে পারি ডেথ। তো আমরা সমস্ত কিছু করছি আমাদের নিজেদের এবং ফ্যামিলির জন্য। সুতরাং আমরা যদি একটা অল্টারনেটিভ অপশন দিয়ে রাখি, যে হ্যাঁ আমার যদি কোনো কারণে কোনো ইমার্জেন্সি কিছু হয়, আমার এখান থেকে এটা পুষিয়ে দেবে, বা এখান থেকে আমি কভারেজটা পেয়ে যাব। সাপোজ আমি বললাম, আমি যেহেতু কেয়ার হেলথ ইন্স্যুরেন্সে আছি, তো আমি বললাম কেয়ার হেলথ ইন্স্যুরেন্সে একটা পলিসি আমি কাউকে অফার করলাম, ঠিক আছে। তো সেই অফারে সে কি পেতে পারে, সে পেতে পারে একটা লামসাম কভারেজ, সাপোজ 5 লাখ টাকা। মানে আমার যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, সাপোজ আমি আমার জন্য নিলাম, আমার যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, আমার ফ্যামিলিকে কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স ভাঙতে হবে না, কোনো অ্যাসেট বিক্রি করতে হবে না, কিছু করতে হবে না। তার কারণ আমার কভারেজ নেওয়া আছে, আমি 5 লাখ টাকার কভারেজ নিয়ে রেখেছি। আমার মেডিকেল যে বিল হবে, সেটা যদি 5 লাখ টাকার মধ্যে হয়, আমি পুরোটাই কোম্পানি থেকে ক্লেম করতে পারবো। এবার কারো মনে প্রশ্ন আসতেই পারে, দাদা 5 লাখ টাকার তো বিল আমি কোম্পানি দিয়ে দেবে, তার জন্য কি আমাকে 5 লাখ টাকা কোম্পানিকে পে করতে হবে? না, একদমই না। আমাদের কত পে করতে হবে সেটা হচ্ছে একদম এজ হিসাবে আমাদের প্রিমিয়াম আছে, সেই প্রিমিয়াম অনুযায়ী তাকে পে করতে হবে। ফলে যদি আমার কোনো কারণে 5 লাখ টাকা দরকার পড়ে মেডিকেল এমার্জেন্সির জন্য, 5 লাখ টাকা পর্যন্ত আমি পুরোটাই কোম্পানি থেকে ক্লেম করতে পারবো, ঠিক আছে। আমি জাস্ট এক্সাম্পল আমি বলছি, কারো এজ যদি এখানে 35-এর মধ্যে থেকে থাকে, 5 লাখ টাকা যদি সে কভারেজ নেয়, তার প্রিমিয়াম পড়বে 6 থেকে 7 হাজার টাকা বছরে। বছরে 6 থেকে 7 হাজার টাকা, মানে পার মান্থ যদি আমি 500 টাকা করে সেভিংস করতে পারি, আমি যদি 500 টাকা আমি জমিয়ে রাখি, আমি 1 বছরের প্রিমিয়াম নেক্সট ইয়ার আমি দিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে, এবার অনেকের এটা খুব ধারণা যে দাদা আমার তো, আমি সুস্থ, আমার তো কিছু নেই। আমরা প্রত্যেকেই সুস্থ, কিন্তু তাও আমি যদি বলি এই যে গ্রুপে যতজন আছে, যদি তাদের মধ্যে দেখা যায় যে হ্যাঁ আমার কিছু নেই, সাপোজ আমি বলছি আমার কিছু নেই, কিন্তু আমাকে যদি কোনো চেক আপ করানো হয়, দেখা যাবে আমার মধ্যে কিছু না কিছু রয়েছে, আমার মধ্যে কিছু না কিছু রয়েছে, যেটা পরবর্তীকালে আমার কোনো ডিজিজে আসতে পারে। আমার আরেকটা কনসেপ্ট আছে, আমার নিজের, যেমন আমার ফ্যামিলিতে হাইপার টেনশন, মানে যেটা ব্লাড প্রেশার বলা হয়, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ব্লাড প্রেশার আছে। পরবর্তীকালে আমার মধ্যে আসার চান্সেসটা হচ্ছে 99%। 99% আমি শিওর আমার মধ্যে এই ব্লাড প্রেশারটা আসবে, কারণ আমার জেনেটিক্যাল এটা, ঠিক আছে। তো আমি আগে থেকে প্রিকশন নিয়ে রেখেছি, আমি একটা মিনিমাম 5 লাখ টাকার আমি পলিসি করে রেখেছি, কারণ আমি জানি যে আমার ইন ফিউচার আমার কোনো না কোনো দিন এটা দরকার পড়ে যাবে। আমি প্রতি বছর রিনিউ করি কি, আমার নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য, যাতে ফ্যামিলিকে সেভ রাখতে পারি, আমি নিজেকে সেভ রাখতে পারি। কারণ আমি যদি সেফ থাকি, আমার ফ্যামিলি সেফ থাকবে। আমি যদি কোনো কারণে আমার সাথে কোনো রকম মিসহ্যাপেন্ড হয়ে যায়, আমার ফ্যামিলি কিন্তু সেফ থাকবে না। তো এটাই বক্তব্য বলার, যে আমরা যেমন একটা টিম কাজ করছি এটা ইনকামের জন্য, সেই ইনকাম থেকে কি করে বাঁচাতে হবে, সেই বাঁচানোর টেকনিকটাই হচ্ছে এটা।
যে আগেকার দিনে আমি যাবতীয় যা কিছু ইনকাম করছি তাকে একটা ইনভেস্ট করছি কোনো একটা কিছু অ্যাসেট ক্রিয়েশনের জন্য। বাট আজকের দিন দাঁড়িয়ে যদি আমি অ্যাসেটটাই যদি রাখতে না পারি, তাহলে ওই অ্যাসেট ক্রিয়েশন আলটিমেটলি কিন্তু নেট রেজাল্ট জিরো। কারণ সেই অ্যাসেটটা দেখা যাবে কোনো মেডিকেল প্রবলেমের জন্য আমার পুরোপুরি শেষ করে দিতে হচ্ছে। সুতরাং আমাদের কনসেপ্ট এখানে পরিষ্কার যে যদি আমি একটা ইনকাম করছি, সেই ইনকামটাকে ধরে রাখার জন্য বা সেই ইনকামটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য রয়েছে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আর মেডিক্লেম। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো মিনময়দা, তোমার যদি তুমি একটুখানি, তুমি অনেকদিন ধরে এই সঙ্গে যুক্ত আছো, সুতরাং তোমার যদি একটু মতামত যদি বলো, তাহলে সেক্ষেত্রেও সবার মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হবে। আচ্ছা, আমি কিছু কোশ্চেন করবো অর্ণবকে। যে কোশ্চেন গুলো সবার মধ্যে অ্যারাইজ করতে পারে সেটা আমি একটা শর্টিং করে দিই। আমার হেলথ ইন্স্যুরেন্স মানে কতটা দরকার আমি ডিটারমাইন কিভাবে করবো? আমি যদি বেসিক্যালি ভাবি যে হেলথ ইন্স্যুরেন্স কতটা করব, তার বেসিক জিনিস হচ্ছে আমি বা আমার ফ্যামিলি, আমি নিজের ক্ষেত্রে বলি, আমি জানি আমার মধ্যে কি রোগ আছে, সুতরাং আমার যদি অলরেডি কোনো রকম কোনো মেডিকেল অ্যাডভার্সিটি বা মেডিকেল প্রবলেম থেকে থাকে, তার জন্য আমার লামসাম কত কস্ট আসতে পারে সেটা আমাকে যে আমার গাইড করবে। সাপোজ এখানে মিনময়দা অ্যাজ এ গাইড হিসাবে কাজ যদি করে, তাহলে মিনময়দা আমাকে কোয়ারি করলো যে আমার কি কি রোগ আছে, রোগের এগেনস্টে যে মিনময়দা আমাকে সাজেস্ট করলো যে আপনি 5 লাখ, 7 লাখ বা 10 লাখ টাকার একটা কভারেজ নিয়ে রাখুন। ডিপেন্ড করছে আমার কি ধরনের প্রবলেম আছে। এবার যদি আমি বলি আমার হার্টের প্রবলেম আছে, ঠিক আছে, সাপোজ আমার হার্টের প্রবলেম আছে, আজকের দিনে দাঁড়িয়ে একটা হার্টের অপারেশন বা একটা হার্টের মেডিকেল কস্ট যদি সার্জারি করতে হয়, সেটা অলমোস্ট 4 থেকে 5 লাখ টাকা আজকের দিনে দাঁড়িয়ে। তো সুতরাং আজকের দিনে আমার এটার জন্য মিনিমাম আমাকে 5 লাখ টাকা যে কোনো কেসের ক্ষেত্রে রাখতে হয়। এছাড়া যদি আমি বলি আরো কিছু ডিজিজ আছে যেটার মেডিকেল কস্ট এর থেকেও বেশি যদি কেউ সুগার থাকলে পরে মোটামুটি কিডনি বা অন্যান্য অর্গান এফেক্টেড হয়। সুতরাং তার সাথে আমি বলবো তাকে মিনিমাম 10 লাখ টাকা করে রাখা দরকার। কারণ সেই ক্ষেত্রে মেডিকেল কস্ট যাতে সে কোম্পানি যাতে বিয়ার করতে পারে বা কোম্পানি থেকে যদি সেই ক্লেমটা যদি বের করতে পারে, তাহলে তার কাছে নিজের পকেট থেকে কিছু দিতে পে করতে হচ্ছে না। সুতরাং আমাদের প্রত্যেকটা জিনিসের একটা কনসেপ্ট যে যে আমাকে সবসময় আগে বলতে হবে আমার সামনে যে উপস্থিত থাকছে। সাপোজ আমি যেমন আমার জন্য কোনো কাস্টমারকে আমি যখন কোয়ারি করি, আমি আগে সবসময় জিজ্ঞেস করি তার মধ্যে কি কি প্রবলেম আছে, তার মধ্যে কোনো মেডিসিন নেয় কিনা, সে কোনো কিছু ট্রিটমেন্ট চলছে কিনা। যদি এই ধরনের কিছু থেকে থাকে, তখন আমি তাকে ডিসাইড করে বলি যে আপনার মিনিমাম আপনাকে এত সামেস্য রাখতে হবে। এবার যদি আমি বলি যে আমি সুস্থ আছি একদম, তাহলে আমি বলবো মিনিমাম সবার জন্য 5 লাখ টাকা কভারেজ নিয়ে রাখা বেটার। কারণ ডে বাই ডে মেডিকেল কস্ট যেভাবে বাড়বে, তাতে এর থেকে কমে আসা যায় না। খুব ভালো কথা। আচ্ছা, একটা অপশন আমি বলছি। মোটামুটি তুমি বললে 35 বছরের হুম, কোনো ব্যক্তি বছরে হুম, 5-6 হাজার টাকার মতো খরচা আছে মেডিক্লেম। হ্যাঁ, কেউ যদি হ্যাঁ। চায় এটা কি মান্থলি মোডে করতে পারবে? যদি কেউ চায় আমরা মান্থলি মোডে করতে পারবো না, বাট আমরা একটা অপশন দিতে পারি। কোয়ার্টারলি একটা অপশন যেটা হচ্ছে যে ইএমআই সিস্টেম, কিন্তু সেটা পার্টিকুলারলি বড় সাম এর ক্ষেত্রে, এবং যদি কেউ 2 বছর বা 3 বছর না, সেক্ষেত্রে অপশনটা অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে সেটা 2 বছর 3 বছরের জন্য হচ্ছে না, ঠিক আছে, তার জন্য আমাদের কিছু গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্স আমাদের ফলো করতে হয়। যদি সেটা অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমরা সিঙ্গেল ইয়ারের ক্ষেত্রেও আমরা সেটাকে প্রোভাইড করতে পারি। শুধু আমাদের গাইডলাইন্স যেন আমাদের ফলো করতে হবে। সাপোজ আমার প্রিমিয়াম পড়লো 10,000 টাকা। এবার কোম্পানির গাইডলাইন্স অনুযায়ী আমি যদি সেটাকে প্রসেস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি 4টে অপশন পাচ্ছি, ডাউন পেমেন্ট, এছাড়া 3টে ইএমআই অপশন। সেই আমাকে ওই টাকাটা 10,000 টাকা এবং সামথিং কিছু চার্জেস নেয়, সেই টোটাল টাকাটা আমাকে ওই 4টে অপশনের মধ্যে আমাকে পে করতে হবে। আচ্ছা, সুস্মিতা কিছু বলবে? সুস্মিতা?
হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? আচ্ছা, কারো কোনো কোয়ারি থাকলে বা জিজ্ঞাসা করো, হেলথ ইস্যুস রিলেটেড। তোমার হেলথ ফিট আছে এখানে তন্ময়? হেলথ ফিট আছে? জিম টিম করা হয়? কে কে জিম করে এখানে দেখি? বডি টডি কার আছে? কি কেউ উত্তর দাও। আগে ভালো রান্না করতাম। করে তন্ময়, বুঝেছি। হ্যাঁ, আগে করতে, এখন করছো না কেন? মানে জবে যা জয়েন হওয়ার পরে আর হয় না। আচ্ছা, এখানে ডেলি খাটে কজন আছে, মানে গায়ে বছরে খাটে কজন আছে? হাত তুলে দেখি একবার দেখি। মহিলাদের বাদে, মহিলা ডেলি খাটে, মহিলাদের বাদে। আচ্ছা, বুদ্ধদেব পাত্র হাত তুলেছে, আর কে খাটে এখানে? এই দেখো, একটা প্রবলেম আমি বলছি কেন হেলথ ইন্সুরেন্স দরকার হয়। মানে এখন যে লাইফস্টাইল তৈরি হয়েছে, প্রত্যেকে জাঙ্ক ফুড খাচ্ছে, ঠিক আছে? আর আমাদের অয়েলি খাবার বেড়ে গেছে, চিনি বেড়ে গেছে, সল্ট বেড়ে গেছে। আর তোমরা যেভাবে রান্না করে, এমনিতেই কোলেস্ট্রল বেড়ে যাবে, তাই তো? কি ঠিক বলেছি তো? একদম স্পাইসি একদম খাবার। হ্যাঁ, তো এইগুলো তো একদম প্লাস দাদা। করতে হবে না? ক্লাস করতে গেলে কি দরকার? পরিশ্রম দরকার। পরিশ্রম তো হচ্ছে না। হ্যাঁ, তো এখানে সবার কিন্তু হেলথের কিন্তু ইস্যু আসবেই আসবে, ঠিক আছে? তুমি চেক করে দেখো, এখানে যতজন লোক বসে আছে কেউ বলবে না আমি ফিট অ্যান্ড ফাইন, কারো কোনো না কোনো কোনো প্রবলেম আছে। এই জন্য আমরা যখন রাস্তায় বেরোই, ঠিক আছে, মনে করে বৃষ্টি হতে পারে, তা আমরা কি আর ছাতা নিয়ে বেরোই? তো ছাতা নিয়ে বেরোলাম, বৃষ্টি হলো হলো, না হলো না হলো, প্রোটেকশন তো লাগেই। হেলথ ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন হেলথের উপর। আমরা গাড়ির ইন্স্যুরেন্স করাই কেন? বাই চান্স গাড়ি যদি কিছু হয়, হ্যাঁ, গাড়ির ড্যামেজটা কোম্পানি দেবে। অন্য লোকের যদি কিছু হয়, ড্যামেজ কোম্পানি দেবে। যে হেলথের যে কিছু প্রবলেম আমরা ক্রিয়েট করছি টেলিভিশনে, এর ড্যামেজ কে দেবে? যা হাসপাতাল অবস্থা দেখতে পাচ্ছে সব জায়গায়, এইভাবে হাসপাতালে চিকিৎসা করলে মানুষ বাঁচবে না, উল্টো মরে যাবে। প্র্যাকটিক্যালি বলছি। ভালো হাসপাতালে চিকিৎসা করাতে হলে ভালো যা টাকাও লাগবে সেরকম, যেমন 5 লাখ 10 লাখ টাকা আসবে কোথা থেকে? এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি টাকাগুলো দেয়। এই যে আমার ফ্যামিলিতে মোটামুটি 15 লাখ টাকা ইন্স্যুরেন্স করা আছে। ভগবান না করুক, আমার যদি কিছু হয় এই মুহূর্তে, বা আমার ফ্যামিলি কিছু মেম্বার হয়, আমাকে একটা পয়সা খরচা করতে হবে না। অর্ণবদের কেয়ার ইন্স্যুরেন্স পলিসি ক্যাশলেস পলিসি দেয়। মানে তুমি যাবে, তোমার যদি কোনো ডিজিজ থাকে, তা মনে করো কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হলো, কারো কিছু হলো, সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে অর্ণবরা কি করবে? ক্লেমটা প্রসেস করে দেবে। কি তাই তো অর্ণব? একদম। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে ক্লেম প্রসেস হয়ে যায়। আর যাবতীয় যে ডকুমেন্টেশন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর তারপর সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালু হয়ে যায়। কিন্তু 1 ঘন্টার মধ্যে বস 3-4 লাখ 5 লাখ টাকা জোগাড় হয় না। এটা হেলথ ইন্স্যুরেন্স করে দিতে পারে। তো হেলথ ইন্স্যুরেন্স একটা বিপদের কাণ্ডারি। আমি চাই না আমার প্রত্যেক বছর আমার কিছু হোক, কিন্তু আমি করে রাখলাম। আমি হেলথ ইন্স্যুরেন্স করছি ছোটবেলার থেকে, আমার যখন 18 বছর বয়স। এখন 17 বছর 18 বছর আমি ইন্স্যুরেন্স করার পর আমি চাই। কে বললো? আচ্ছা, এই যে বাচ্চার কথাটা শুনলাম, এই বাচ্চার যদি এখন কিছু হয়, কথার কথা বলছে, ঠিক আছে, একটা ভালো ট্রিটমেন্ট করাতে হবে। কথার কথা, আমার একটা বাচ্চা আছে, হ্যাঁ, তো এই খরচাগুলো দেবে কোথা থেকে? ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স খরচাগুলো দেয়। আমার যে যেখানে এখানে ফ্যামিলি ম্যান প্রচুর লোক আছে, মানে হয়তো 2-3 জন দেখতে পাচ্ছি ফ্যামিলি ম্যান। তবে স্যার আমাকে কিন্তু বলেছিল, হুম, আমার বয়স 26। হুম। তো আজ 2 মাস, হ্যাঁ 2 মাস হলো, 2 মাস আগে আমাকে বলেছিল মেডিক্লেম করার জন্য, মুম্বাইতে আচ্ছা, বলেছিল আমাকে। তবে এতটা টাকার কথা বলেনি আমাকে, 4,000 টাকা বলেছিল। 4,000 টাকা ডিপেন্ড করে হচ্ছে 4,000 টাকার উপরে 5 লাখ টাকার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স ছিল। আচ্ছা, অন্য তোমাদের আছে? আচ্ছা, সাপোজ যেটা উনি বললেন যে 4,000 টাকায় 5 লাখের ইন্স্যুরেন্স। আমি একটা জিনিস বলি যে ধরুন আমি একটা জিনিস কিনছি, মানে আমি একটা জিনিস কিনছি যেটা সাপোজ বাড়িতে একটা টিভি কিনবো। এবার টিভি কেনার জন্য আমার কাছে অপশন দিল পুরোনো দিনে সাদা কালো, তারপর হচ্ছে যে রঙিন টিভি যেটা বড় বাক্সের মধ্যে আসতো, তারপর হলো যে আস্তে আস্তে মনিটর ছোট হতে থাকলো। তো আমার কাছে কনসেপ্ট হচ্ছে আজকের দিনে যেটা এলইডি, ও এলইডি অনেক রকম বেরিয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনটা নেবো? আপনাদের মধ্যে কেউ অ্যান্সার করুন, আমার আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনটা নেবো?
অবশ্যই এলইডি নেবো বা এলসিডি নেবো। কেন নেবো? আমি বললাম কেন নেবো। কেননা ওই টিভিটা তো জামানা চলে গেছে, ওই টিভিটা তার বাড়িতে কেউ দেখতে চাইছে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমাকে যদি আমি আমি জানি না কোথা থেকে এটা বলা হয়েছে, বাট আমি যদি ধরি যে আমি 5 লাখ টাকার একটা কভারেজ নিচ্ছি 4,000 টাকায়, দেখা যাচ্ছে বেস বেস ফিচার্স, বেস ফিচার্স কি বলা হয়, যে হসপিটালে গেলে পরে তাকে একটা নর্মাল বেড, ঠিক আছে, শেয়ারিং, যেটা শেয়ার করে নিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে তাকে একদম বেসিক জিনিস, যে ধরুন আইসিসিউ তে যেমন, আমি এগুলোর টেকনিক্যাল টার্মোলজি হয়ে যাচ্ছে, আইসিসিউ যেটা বলা হয় সেখানে হয়তো 2% ক্যাপিং থাকে, আদার্স মেডিকেল ট্রিটমেন্টে ক্যাপিং থাকে। সেই সব ক্যাপিং ফ্যাপিং নিয়ে ধরুন আজকে দাঁড়িয়ে আমি একটা হসপিটালে ভর্তি হলাম, আমার টোটাল বিল হলো সাপোজ 1 লাখ টাকা বা 2 লাখ টাকা আমার বিল হলো। এবার দেখা যাচ্ছে কোম্পানি যখন সেটেল করবে, ওই বিলের অ্যামাউন্টটা দেখা যাচ্ছে সমস্ত কেটে কুটে 1 লাখ টাকা সেটেল করলো। আমার তো 2 লাখ টাকার বিল হয়েছে, 1 লাখ টাকা সেটেল করছে, 1 লাখ টাকা কোথা থেকে আসবে? 1 লাখ টাকা আসবে নিজের পকেট দিয়ে। কারণ কোম্পানি বলছে আপনার কাছে আমি প্রিমিয়াম কম নিয়েছি, আপনাকে আমি ফেসিলিটি কম দিচ্ছি, তার জন্য আপনাকে প্রিমিয়াম কম নিয়েছি। বোঝা গেল আমি কি বলতে চাইছি? যে এইগুলো টোটালি ওর ফেসিলিটির উপরে, ফেসিলিটিকে কাটছাট করে করে একদম বেসিক জিনিস, সেখানেও অনেক রকম ক্লজ থাকে, সেই ক্লজ গুলো রেখে কোম্পানিগুলো বলছে আপনি 5 লাখ টাকা নিন, আমি আপনাকে 4,000 টাকা দিচ্ছি বা 5,000 টাকা দিচ্ছি, ক্লজ রেখে। এবার সেই ক্লজ গুলো যদি আমি না জানতে পারি, না বুঝতে পারি, কারণ আপনি যেটা বললেন যে আমাকে বলছে যে 5 লাখ টাকা 4,000 টাকা হয়ে যাবে, আপনি কি তখন জিজ্ঞাসা করেছিলেন যে আমি তাহলে কি কি ফেসিলিটি পাবো? আমরা কিন্তু সেই জিনিসটা জিজ্ঞেস করি না। আমরা বলছি কম, একটা কমের মধ্যে পেয়ে যাচ্ছি, নিয়ে নি। কিন্তু ফেসিলিটি কি জিনিস, ফেসিলিটি কি কি পাচ্ছি, আমরা কোনো দিন কাউকে জিজ্ঞেস করি না। ওই তো আমার লোক আছে, আমার লোক ও করে দেবে। আরে সেই আমাকে জানতে হবে, সে আমার লোক যাই বলুক না কেন, আমাকে জানতে হবে যে আমি কি কি ফেসিলিটি অ্যাভেল করতে পারছি। আমি যদি ফেসিলিটি ভালো চাই, আর আমাকে যদি বলা হয় যে আপনাকে 4-এর জায়গায় 7 দিতে হবে, অবভিয়াসলি আমি সেই জায়গাটা নেবো। কারণ আমার যদি কোনো মেডিকেল প্রবলেম হয়, তাতে যদি আমাকে দেখা যায় আমি 2 লাখ টাকার ট্রিটমেন্ট নিতে গিয়ে আমাকে 1 লাখ টাকা নিজের পকেট দিতে হচ্ছে, এটা তো আমার মনে হয় না কোনো সময় কারো বুদ্ধিমানের কাজ হবে। একদম সুতরাং ঠিক বলেছো। বুদ্ধবাবুকে একটুখানি দেখিয়ে দাও আমাদের প্ল্যানটা, আমি স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? আমাদের একটা ব্রিফে আমাদের যে প্ল্যানটা আছে একবার তুমি দেখিয়ে দাও। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার শেয়ার করছি। করে দাও। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা গত বছর দেখো, বেস্ট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইন রুরাল সেক্টর, ক্লেম সার্ভিস লিডার অফ দ্য ইয়ার, ইন্ডিয়ান ইন্স্যুরেন্স সামিট অ্যাওয়ার্ড 2024। অর্ণব বলে দেয় মানে। মানে এখনকার দাঁড়িয়ে মার্কেটে দাঁড়িয়ে যেসব কোম্পানিগুলো হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে, তাদের একটা সামিট হয়, যেখানে সমস্ত হেলথ ইন্স্যুরেন্স গুলো আসে এবং তাদেরকে অ্যাওয়ার্ড রেকগনিশন করা হয়। তাতে আমরা বেস্ট ক্লেম সার্ভিসে অ্যাওয়ার্ড পেয়েছি, যেটাই উপরে মেনশন করা আছে। আচ্ছা, এখানে ফিচার্স গুলো একটুখানি ব্রিফে বলে দাও সংক্ষেপে। আচ্ছা, আমি যেটা মিনময়দা ইন্ট্রোডিউস করাচ্ছে সেটা হচ্ছে কেয়ার সুপ্রিম। কেয়ার সুপ্রিম এখন মার্কেটে দাঁড়িয়ে একটা আনবিটেবল প্রোডাক্ট, যার সিমিলারলি কোনো প্রোডাক্ট এখনো মার্কেটে আসতে পারেনি। ঠিক আছে, কি জন্য এটা আনবিটেবল প্রোডাক্ট আমি বললাম বা আমরা বলছি, তার কারণ হচ্ছে তার ফিচার্স। আমরা কিন্তু বলছি না 5 লাখ টাকা, এখানেও 5 লাখ টাকা হয়তো সাম এশিওর পাওয়া যাবে, এখানেও 5 লাখ টাকা মেডিকেল কস্ট কোম্পানি বিয়ার করবে, কিন্তু কি এই ডিফারেন্সটা হচ্ছে ফিচার্স। আমরা একটা কোম্পানি থেকে একটা কোম্পানি তখনই আমরা দেখবো বা ভালো বলবো যখন দেখবো তার ফিচার্সটা ভালো। কারণ আমার যদি একটা কস্টিং, আমার ধরুন সাপোজ আমি একটা অ্যামাউন্ট পে করছি, তাতে দেখা যাচ্ছে 5,000 টাকা, আর আমি একটা অ্যামাউন্ট পে করছি 7,000 টাকা, দেখা যাচ্ছে 5,000 টাকা যে আমি অ্যামাউন্টটা পে করেছি যে পলিসির জন্য, তাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ফিচার্সই নেই। আমাকে ওই যেটা আমি এক্সাম্পল দিলাম, 2 লাখ টাকার বিলে যদি 1 লাখ টাকা আমাকে কোম্পানিকে দিতেই হয় বা হসপিটালকে দিতেই হয়, তাহলে সেই প্রোডাক্ট নিয়ে আমার লাভ কি আছে? তো সুতরাং সিমিলারলি এখানে সেই জিনিসটাই হচ্ছে মেন, হচ্ছে ফিচার্স। আমাকে কোম্পানি কি কি জিনিস, কি কি অপশন দিচ্ছে, যেটার জন্য আমার ফিউচারে মেডিকেল বিলটা যেন আমার পকেট থেকে 1 টাকাও না যায়, 1 টাকাও আমার পকেট থেকে না যায়, সেই জিনিসটা কি কি আমাকে অপশন দিচ্ছে। দুটো আমরা ফিচার, বলি এই দুটো ফিচার্স। আমরা
এই জিনিসটাকে বলি ফুললি ক্যাশলেস অপশন। ঠিক আছে, যে যে ফিচার্স গুলোর জন্য আমার বিল পকেট দিয়ে যাচ্ছে না সেটাকে আমরা বলি ফুললি ক্যাশলেস। ঠিক আছে, তো এখানে যেমন ফিচার্স দেওয়া রয়েছে, মিনিমাম একটু যদি জুম করো ভালো হয়। জুম করবো? আচ্ছা, একটু একটু জুম করে দাও পয়েন্টগুলোকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্টের মধ্যে যে যে মেইন ফিচার্স, যে মেইন জিনিসগুলো আছে যের জন্য এই প্রোডাক্টটা পুরোপুরি ইউনিক মার্কেটে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি যে কোনো জায়গায়, মানে আজকে আমি কলকাতায় থাকি বা বনগাঁয় থাকি বা হাসনাবাদে থাকি বা বসিরহাটে থাকি বা সামথিং হাবড়া থাকি, যেখানেই থাকি না কেন, আমি আমার লোকেশনের আমি পলিসি নেব এবং আমি অল ওভার ইন্ডিয়াতে আমি ট্রিটমেন্ট নেব। আমার যদি মনে হয় আমার এখানে হচ্ছে না ট্রিটমেন্টে, আমি যদি দিল্লিতে যেতে চাই, দিল্লি, মুম্বাই, চেন্নাই, যেটা আমরা বলি ভেলোর, ঠিক আছে, ব্যাঙ্গালোর, যেখানে আমরা যেতে চাই সেখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট নেবো, তার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি আমি একটা জিনিস বলছিলাম যে দেখা যাচ্ছে আমাকে শেয়ারিং রুমে থাকতে হবে বা আমাকে নর্মাল বেডে থাকতে হবে। আমাকে সেই বেড, এই বেড যে জিনিসটা, সেখানে সেই অনুযায়ী কিন্তু সমস্ত খরচা মেনটেন করা হয়। যদি কেউ বলে যে আমি ডরমেটরি রুমে যাব বা জেনারেল বেডে থাকবো, তার কস্ট একটা। এবার দেখা যাচ্ছে যেখানে জেনারেল বেড অ্যাভেলেবেল নেই, সেখানে যদি একটু ভালো বেড নিতে হয়, তার তার কস্ট একটা। সেই কস্ট মানে হচ্ছে সেই বেডের কস্ট নয়, টোটাল আনুষঙ্গিক তার মেডিকেল কস্ট একরকম। যদি কেউ বলে আমি একটা সিঙ্গেল এসি প্রাইভেট রুম নেবো, তার কস্ট আলাদা। কেউ যদি বলে, সুতরাং আমি কাস্টমার যদি মনে করে আমার কাছে নিচের অপশন গুলো অ্যাভেলেবেল নেই, আমাকে উপরের দিকে যেতে হবে, সেই মেডিকেল কস্ট কিন্তু সেভাবেই বাড়তে থাকবে। তো এখানে কি আছে, এখানে কোনো কিছু ক্যাপিং নেই, মানে কোনো লিমিটেশন নেই, আমার যে কোনো রুমে থাকতে পারি। হ্যাঁ, এবার যদি আমি বলি যে আমি দাদা আমি একটা আমি তো পলিসি নিয়ে নিয়েছি, আমি এই হসপিটালের সবচেয়ে বড় অ্যাপোলো হসপিটাল, সবাই নাম শুনেছে, অ্যাপোলো হসপিটালের সবচেয়ে দামি রুমটা আমি নেবো, নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবো। কিন্তু আমার দেখতে হবে আমার কত টাকা কোম্পানি থেকে আমি পেতে পারি। এবার দেখা যাচ্ছে ওই অ্যাপোলো সবচেয়ে দামি রুমটার পার ডে কস্ট হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা। তাহলে যদি আমার কেউ 5 দিন থাকে, 5 দিন থাকলে সেখানে 4 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে। এবার আমাকে ওটা দেখা গেল 10 দিন আমার থাকতে হবে বা 10 দিন আমাকে রাখতে হচ্ছে ওইখানে, এমন আমার মেডিকেল কন্ডিশন। তাহলে সেক্ষেত্রে আমার, যদি আমি ধরি 70 হাজার টাকা করে, 70 × 10 মানে 7 লাখ টাকা আমার পে করতে হবে। কোম্পানি কত দেবে? 5 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা কোথা থেকে আসবে? 2 লাখ টাকা আমার পকেট দিয়ে ব্যয় করতে হচ্ছে। ওই জন্য সবসময় সামেশিওর, যে আমার যদি এখন 10 লাখ টাকা থাকতো, আমি ইজিলি ওই 7 লাখ বা 8 লাখ টাকা আমি পেয়ে যাচ্ছি কোম্পানি থেকে। সুতরাং আমি আমার সামেশন অনুযায়ী আমি সেই রুমটাকে চয়েস করতে পারি। এবং হসপিটালে সবসময় সেই যা বলা থাকে যে যাদের যেরকম সামেশিওর সেই অনুযায়ী রুম প্রোভাইড করার জন্য, কারণ হসপিটাল অনেক সময় চায় যে আপার রুমে নেওয়ার জন্য। এবার আমি যদি সিঙ্গেল এসি প্রাইভেট রুম যদি সাপোজ ধরি, তাহলে আমার দেখা যাচ্ছে পার ডে আমার কস্ট হচ্ছে সিঙ্গেল এসি প্রাইভেট রুমের ক্ষেত্রে হচ্ছে 20 হাজার টাকা পার ডে কস্ট। যদি আমি 10 দিন থাকি, আমার টোটাল বিল হচ্ছে 2 লাখ টাকা। মানে আমার কিন্তু এই 5 লাখ টাকা যে আমার ভলিউমের সামেশন নেওয়া আছে, সেখান থেকে কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আমার পকেট দিয়ে এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না। বলতে পারলাম? সুতরাং এই জিনিসটা হচ্ছে আমাদের ইউনিক ফিচার্স, যে আমাদের রুমে কোনো ক্যাপিং নেই। এবার যে এরকম সামেশন নেবে সে সেরকম রুমে যেতেও পারে। আচ্ছা, সে অর্ণব, প্রথম দুটো প্ল্যান বুঝিয়ে দাও। যেটা আছে প্রথম আপনি 67% আনলিমিটেড রিচার্জ, সেটা বুঝিয়ে দাও। হ্যাঁ, মানে আমি আসছি, এবার 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 আমি এই ফিচার্স গুলোতে আসছি। যে আমাদের যেটা বেসিক ফিচার্স, যে বেসিক জিনিসটা থাকে, যে অনেকে বলে দাদা আপনার তো যারা একটু নলেজেবল তারা বলে যে তো আপনাদের ক্যাপিং থাকতে পারে। আমি ওই জন্যই বললাম কথাটা কেন আসলো, কোনো ক্যাপিং নেই আমাদের, মানে অ্যাজ অ্যাকচুয়াল যা কস্ট, মেডিকেল কস্ট হবে সেটাই কোম্পানি পে করবে। আচ্ছা, এবার এখানে যে আমি যে পয়েন্ট গুলো রয়েছে আমি একটু জাস্ট অল্পের মধ্যে ইলাবোরেট করে দিই। যেমন প্রথমে 600% বোনাস রয়েছে। মানে সাপোজ আজকে কেউ 30 বছরে কেউ একজন একটা মেডিক্লেম পলিসি নিল, সে কত পেয়ার পে করছে? 7 হাজার টাকা সে পে করছে বা 8 হাজার টাকা পে করছে সাপোজ। তাহলে তাকে কি কি ফিচার্স দেওয়া হচ্ছে? ফার্স্ট হচ্ছে, যদি আমার তো এই নর্মাল ফিচার্স গুলো রয়েছে, এরপর অ্যাডিশনাল হচ্ছে যদি আমার ক্লেম হয়, ক্লেম মিনস
আমি হসপিটালে ভর্তি হলাম, হসপিটালে ভর্তি হওয়ার পরে আমার যে টোটাল যে বিলটা হলো, এই যে হসপিটালে ভর্তি হওয়া বিল সেটেল হওয়া এটাকে বলে ক্লেম। এই ক্লেম যদি হয়, দেখা যায় কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে বোনাস দেওয়া হয় যদি ক্লেম না হয় তার জন্য, সেটাকে বলা হয় নো ক্লেম বোনাস। নো ক্লেম বোনাস সেটা বলে। আমরা বলি এখানে গ্যারেন্টেড বোনাস, মানে আমার ক্লেম হোক কি না হোক, আমরা অলমোস্ট পার ইয়ার 100% করে টোটাল 600% বোনাস দিচ্ছি পার ইয়ার, ক্লেম হোক কি না হোক। কথাটা আমি আবার রিপিট করলাম, কারণ প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে রুলস হচ্ছে যে ক্লেম না হলে পরে তারা বোনাস দেবে। কত পার্সেন্ট করে দেবে? যে তারা দেখা যাচ্ছে 10%, ম্যাক্সিমাম 25%, বা ম্যাক্সিমাম 50% করে দিচ্ছে। আর আমরা বললাম যে আপনার ক্লেম হোক কি না হোক, তার জন্য কিন্তু আমরা টোটাল প্রতি বছর করতে করতে 5 বছর পরে আমি টোটাল দেবো হচ্ছে 600% বোনাস। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ 5 লাখ টাকার কভারেজ নিয়ে থাকে, যদি সাপোজ 5 লাখ টাকার কভারেজ নিচ্ছে 7,000 টাকায়, 5 বছর পরে সেটার কভারেজ হয়ে যাবে, ওই প্রিমিয়াম এক থাকবে কিন্তু কভারেজ হয়ে যাবে কোটা 35 লাখ টাকার কভারেজ থাকবে, টোটাল 35 লাখ টাকার কভারেজ। ব্রেকআপটা বলো। ব্রেক, আচ্ছা, যেমন প্রথম বছর 5 লাখ, নেক্সট ইয়ার টোটাল 150% বাড়বে। 150% মিনস 7.5 ল্যাক্স। টোটাল নেক্সট ইয়ারে আমার কভারেজ থাকবে হচ্ছে 12.5 ল্যাক্স। এবং তার পরের বছর আমার ক্লেম হোক কি না হোক, আমার আবার 7.5 ল্যাক্স এর কভারেজ ওর মধ্যে অ্যাড হবে। ঠিক আছে, সেখানে মানে হচ্ছে 20 লাখ। টোটাল হচ্ছে 20 ল্যাক্সের এখানে কভারেজ চলে আসলো। এবং তার পরের বছর থেকে 5 লাখ করে 3 বার দেওয়া হবে, 100% করে। তাহলে টোটাল দেখা যাচ্ছে যে 5 বছর যখন আমার ক্রস করে যাচ্ছে, সেখানে আমি যদি কোনো রকম ক্লেম নিই কি না নিই, আমার টোটাল কভারেজ থাকছে 35 লাখ। এবং এই 35 লাখের কভারেজটা লাইফ লং থাকবে। আমি কত সামেশনের প্রিমিয়াম দিচ্ছি? 5 লাখের। আমি কত এনজয় করছি সামেশন? 35 লাখের। এটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিক ফিচার্স আজকের মার্কেটে দাঁড়িয়ে। অনেক কোম্পানি বলছে যে আমরা দিচ্ছি, এই দিচ্ছি, কিন্তু তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা যেটা দিচ্ছে সেটা হচ্ছে নো ক্লেম বোনাস দিচ্ছে, মানে ক্লেম হলে পরে আর বোনাস পাবে না, অথবা বোনাস যেটা ছিল সেটা বাদ হয়ে যাবে। ঠিক আছে, আমরা বলছি আপনার ক্লেম হোক কি না হোক, আমরা আপনাকে বোনাস দেবো। আচ্ছা, এই এই ফিচারটা কিন্তু বোঝায়নি স্যার আমাকে। হ্যাঁ বলছি এই ফিচারটা যে তুমি হ্যালো, বোঝালে আমাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আওয়াজ আসছে স্যার? বলছি এই ফিচারটা হ্যাঁ যে হ্যাঁ তুমি বোঝালে, এই ফিচারটা কিন্তু হুম। আমাকে বোঝানো হয়নি। যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম, বলছিলাম না ওইখানে আমি একটা কোম্পানিতে জব করি, ওইখানে কোম্পানি একজন এসেছিল, বলেছিল এই মেডিকেল জন্য আমাকে। সব বলতে থাকে এমন এই জন্য কোনো আমি ব্যাপার কথাটা নেই। জিজ্ঞেস করলাম। কারণ আমি তো বললাম যে যে ফিচার্স অ্যাকচুয়াল হচ্ছে ফিচার্স, দেখা যাচ্ছে তোমাকে যেটা প্ল্যান বলেছে বা আপনাকে যেটা প্ল্যান বলেছে, সেই প্ল্যানটা হচ্ছে যে 5 লাখ টাকা আমি কভারেজ দেবো, কিন্তু আমি ফিচার্স কম দেবো। আমি শুধুমাত্র আমি যেখানে আপনি থাকেন সেই লোকেশনেই আমি আপনাকে কভারেজ দেবো। আমি আপনাকে মানে অল ইন্ডিয়া, দিল্লি মুম্বাই আমি ফিচার্স আমি আপনাকে দেবো না। ওখানে গেলে পরে আপনাকে পয়সা দিয়ে করাতে হবে। এই জায়গায় জিনিসটা হচ্ছে মেইন জিনিস। এখান থেকেই একটা কোম্পানির সাথে একটা কোম্পানির ডিফারেন্স ক্রিয়েট হয়। এই এই কম্বিনেশনের জন্যই একটা কোম্পানির সাথে একটা কোম্পানির প্রোডাক্টের ডিফারেন্স ক্রিয়েট হয়, যেটা আমি আগেও প্রথমেই বললাম যে কেন আপনাকে বলেছে 4,000 টাকা, আমি আপনাকে কেন 7,000 টাকার কথা বললাম বা 8,000 টাকার কথা কেন বলছি। তার কারণটা হচ্ছে এইটা, যে ফিচার্স আমার যখন হসপিটালে কেউ অ্যাডমিট হবে, তখন যদি হট করে কেউ মানে আমি যদি জানতে পারি যে আমি 1 লাখ টাকা, আমার 2 লাখ টাকা বিল হয়েছে, কিন্তু আমাকে 1 লাখ টাকা কোম্পানি দেবে, ঠিক আছে, কারণ আমি তো তখন, আমার তো এরকম থিঙ্কিং নেই, আমার জানি 2 লাখ টাকা আমার মেডিক্লেম করা আছে, আমি ওখান দিয়ে পুরো পেয়ে যাবো। কিন্তু না, কোম্পানি বলছে আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, কিন্তু আমাকে আরো 1 লাখ টাকা আপনাকে হসপিটালে দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগে, যে কোনো কিছু নেওয়ার আগে সবসময় ফিচার্স জানা দরকার। আমরা যে জিনিসটা কাউকে জিজ্ঞাসা করি না, আমরা বলে তো কমের মধ্যে হয়ে যাচ্ছে, ব্যাস নিয়ে নিচ্ছি। এইটাই হচ্ছে মেন আমাদের ফল্ট, যে আমরা কখনোই জিনিসটাকে জেনে আমরা নিই না, আমরা অজানা করে নিই, তারপর লাস্টে বলি যে ওই কোম্পানি তো ক্লেম দেয়নি আমায়। কারণ কোম্পানি সবসময় বলে যে আপনি প্রোডাক্ট যখন নিচ্ছেন তখন জেনে নিন, যে আপনাকে প্রোডাক্ট বলতে আগে জেনে নিন যে কি কি ফিচার্স আছে, আপনি কি কি পাবেন কি কি পাবেন না। সাপোজ আমি যদি আপনাকে এখন বলি যে আপনি এই ফিচার্সটা পাবেন না, সেটা আমি এখনই বলবো, আপনি কিন্তু পরে বলবো না, কারণ আমি জানি আপনাকে জানিয়ে নেওয়া আমার কর্তব্য। বা এখানে যারা আমাদের সাথে অ্যাসোসিয়েট আছে, আমি অ্যাজ এ ম্যানেজার আমি খুব কমই ভিজিট করি,
বাট আমাদের সাথে যারা অ্যাসোসিয়েট থাকে তাদের সবসময় আমি একটাই জিনিস গাইড করি, যে আপনি যখন কোনো কাস্টমারের সাথে কথা বলছেন, ডিল করছেন, বা আমি যখন তাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে গিয়ে ডিল করি, তখন আমি সবসময় এই জিনিসটা বলে দিই যে আপনি কিন্তু এইগুলো পাচ্ছেন, পরবর্তীকালে আপনি থিঙ্কিং রাখছেন যে এটা পাবেন এটা পাবেন না, এখন থেকে আপনি বুঝে নিন যে আপনি কি কি পাচ্ছেন কি কি পাচ্ছেন না। এবার অনেকে আছে, দাদা ওই তো আপনি বলছেন করে নিন, আমি বললাম না স্যার, কারণ পরবর্তীকালে আপনি যখন যদি কোনো বেনিফিট না বুঝতে পারেন, তখন কিন্তু আপনি বলবেন যে যে লোকটা এসে আপনার থেকে পলিসি করাচ্ছে সেই লোকটা খারাপ, কারণ সেই লোকটা আপনাকে বোঝায়নি। বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আনলিমিটেড রিচার্জটা তো আচ্ছা, মনে হয় বলা হচ্ছে না। হ্যাঁ আমি একটু বলে দিই, আনলিমিটেড রিচার্জ হচ্ছে এমন একটা অপশন, সাপোজ আজকে আমি একটা পলিসি নিয়েছি 5 লাখ টাকার, আমার কোনো একটা হসপিটালে অ্যাডমিশন হলাম, আমার 5 লাখ টাকা শেষ হয়ে গেল। সবাই ভালো করে বুঝবে এটা, হ্যাঁ খুব ভালো ফিচার্স এটা, ভালো করে শুনুন। তো আজকে ডেট হচ্ছে 13 সেপ্টেম্বর 2024, একটা পলিসির ভ্যালিডিটি থাকে হচ্ছে 13 সেপ্টেম্বর। যদি আমি পলিসি নিই, আমার পলিসিটা চলবে হচ্ছে নেক্সট ইয়ার 2025-এর 12 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 1 বছর ভ্যালিডিটি থাকে। 1 বছর ভ্যালিডিটি থাকে, আমি 1 বছরের জন্য একটা পলিসি কোম্পানির কাছে নিচ্ছি, যে আমাকে কোম্পানি বলছে ওই পিরিয়ডের মধ্যে আপনার কোনো যদি হসপিটালেশন হয়, কোনো যদি মেডিকেল কস্ট দরকার হয়, সেটাকে আপনাকে প্রোভাইড করবো। কথা বললাম। এবার হচ্ছে কি, তার জন্য কি আছে, যে আপনাকে 5 লাখ টাকা আমি সামনে এসে দিয়ে দিলাম, 5 লাখ টাকা শেষ হয়ে গেলে কি হবে? ধরুন আমার আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে, আমি 5 লাখ টাকা নিয়েছি, এবার আমার দেখা যাচ্ছে আমার শুধু নিজের জন্যই 5 লাখ টাকা শেষ হয়ে গেল, তাহলে বাদ বাকি লোকেদের কোথা থেকে আসবে? বাদ বাকি লোকেরা কি ট্রিটমেন্ট পাবে না? কোম্পানি বলছে না, আমি প্রত্যেককে ট্রিটমেন্ট দেবো, কিন্তু তার জন্য কি ভাবে দেবো? অ্যাডিশনাল 5 লাখ করে দেবো। অ্যাডিশনাল 5 লাখ, কথাটা আমি আবার বললাম, রিপিট করছি, অ্যাডিশনাল 5 লাখ, যে ওই বছর আমার যদি 5 লাখ শেষ হয়ে যায়, ওই বছরে আবার আমি অ্যাডিশনাল 5 লাখ করে পেয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমার রিকোয়ার্ড থাকবে। কিন্তু একটা জিনিস সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে আমি 5 লাখ টাকার বেশি বিল অ্যামাউন্ট হলে কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম 5 লাখ টাকা আমাকে সেটেল করবে। আমি দিলাম 5 লাখ টাকার জন্য 7,000 টাকা, আমায় কোম্পানি 5 লাখ টাকা ফেরত দিয়ে দিল মেডিকেল কস্ট হিসাবে, আবার 5 লাখ টাকা ফেরত দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমার ওই বছরে পলিসিতে লাগছে। খুব ভাইটাল পয়েন্ট, এই ফিচার্সটা অনেকেই দেয় না। কি, যে আপনার তো একবার পেয়ে গেছেন, আমি আপনাকে দেবো না। আমরা বলছি না, আপনার যতবার লাগবে দেবো, কিন্তু আপনাকে ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্তই দেবো আমি। কোশ্চেন করছি, মনে করো আমার হুম। একবার আমি অ্যাডমিট হলাম ডিসেম্বর মাসে, আমি ছাড়া পেয়ে গেলাম, 5 দিন বা 10 দিন ছাড়া পেয়ে গেলাম, আমার 5 লাখ টাকা শেষ, সেক্ষেত্রে যদি আবার অ্যাডমিট হই, তাহলে কি আবার 5 লাখ টাকা দেবে আমাকে? অবশ্যই দেবে, যতক্ষণ পর্যন্ত আমার রিকোয়ারমেন্ট থাকবে ওই পলিসি ইয়ারে, যতক্ষণ পর্যন্ত রিকোয়ারমেন্ট থাকবে ততদিন পর্যন্ত পাবো। ওই সাবজেক্ট আমি একটাই কথা বললাম, যে আমার যদি 5 লাখ টাকার পলিসি নেওয়া থাকে, আমি ম্যাক্সিমাম 5 লাখ টাকা পাবো, এবং ম্যাক্সিমাম বিল অ্যামাউন্টও 5 লাখ টাকা হতে হবে, তার বেশি হলে পরে সেটা পাবো না। বাট কোম্পানি বলছে যদি আপনাকে 10বার যদি 5 লাখ টাকা করে লাগে, মানে কত হচ্ছে 5 lakhs into 10, মানে 50 lakhs-এর, আপনি 5 লাখ টাকার কভারেজ নিচ্ছেন, আমি আপনাকে 50 লাখ টাকা পর্যন্ত, কোনো লিমিটেশন নেই, আমি 10 লাখ, আমি 10 জাস্ট সিম্পল একটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, যে আমার 50 লাখ টাকা পর্যন্ত যদি আমি কভারেজ নিয়েও নিই, তাও কোম্পানি বারণ করবে না যে আপনি 10 নম্বর হয়ে গেছে, আপনি 11 নম্বর বারে নিতে পারছেন, কেন নিতে চাইছেন, বারণ করবে না, কারণ কোম্পানি বলছে আনলিমিটেড টাইমস, মানে যতবার খুশি আপনি নিতে পারেন, কিন্তু আপনাকে 5 লাখ টাকা করে আমি আপনাকে কভারেজ দেবো। সেম রোগের জন্য নেওয়া যাবে নাকি ডিফারেন্ট রোগের জন্য? হ্যাঁ, এটা বলে দিই, অনেক জায়গায় আছে যে সেম পার্সন সেম ডিজিজ কনসেপ্টটা কি। আজকে আমার একটা হার্টের কোনো প্রবলেম হলো, আমি হসপিটালে ভর্তি হলাম, হসপিটালে ভর্তি হওয়ার পরে আমার হার্টের ট্রিটমেন্ট হয়ে গেল, 5 লাখ টাকা শেষ। আবার আমার দরকার পড়লো হার্টেরই ট্রিটমেন্টের জন্য, আমার 7 দিন পর আবার ভর্তি হতে হলো, কোনো কারণে কোনো একটা প্রবলেম রয়ে গেছে, যেটাকে ডক্টর বলছে আবার অপারেশন করতে হবে, আবার আমাকে সেই অপারেশনটা করাতে হবে, তার জন্য আবার 5 লাখ টাকা মতো লাগবে। এই যে 5 লাখ টাকা লাগছে, এটাকে বলছি আমরা সেম পার্সন, মানে একই ব্যক্তির জন্য একই রোগ, মানে এই হার্টের রোগটা আমার যেহেতু ছিল, আমি সেটার জন্য আবার ট্রিটমেন্ট করছি, যেটাকে বলে সেম পার্সন সেম ডিজিজ। আরেকটা বলা হয় সেম পার্সন আদার্স ডিজিজ, সেটা হচ্ছে আমার হার্টের অপারেশন হয়েছে, 5 লাখ টাকা খরচা হলো, আমার দেখা যাচ্ছে অন্য কোনো লিভার বা কিডনির কোনো অপারেশন করতে হচ্ছে, তার জন্য আবার 5 লাখ টাকা দরকার,
সেটাও আমরা কভার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ইনফরমেশন পেলাম অন্যর কাছ থেকে। এখন টিম মেম্বার যদি 10 জন মতো আছে, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোশ্চেন অ্যান্সার দাদা সেশন আমার একটা স্টার্ট করো। কোশ্চেন আছে। হ্যাঁ, এই এই যে আমরা যে 5 লাখ টাকার পলিসির কথাটা বলা হলো, তাই তো? তো এটা হুম। পার ইয়ার কত পড়ছে বললো? 7,000, 6 থেকে 7,000। তো এটা একটা কত বছর বয়স কত বছর চালাতে হবে লেন্সটা? বলো অন্য। আচ্ছা আচ্ছা, জাস্ট আমি একটা জিনিস আমি বলে নিই যে এটা ভ্যারি করে এজ টু এজ। মানে আজকে যার 30 বছর বয়স, আমাদের স্ল্যাব আছে 18 থেকে 30 বা 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, এরকম স্ল্যাব আছে 5 বছরের গ্যাপ। এই স্ল্যাব অনুযায়ী আমাদের প্রিমিয়াম ক্যালকুলেশন হয়। এটা ইউনিভার্সাল রুলস, এটা প্রত্যেকটা কোম্পানি ইউনিভার্সাল রুলস। যে কারণ আমি আজকে এক্ষুনি কি বললাম, যে আজকের দিনে দাঁড়িয়ে আমার মেডিকেল কস্ট যদি 1 লাখ টাকা হয়, 5 বছর পরে আমার মেডিকেল কস্ট হবে 2 লাখ টাকা। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি আজকে প্রিমিয়াম দিই 5,000 টাকা, আমার তো মেডিকেল কস্টও বাড়ছে, কোম্পানির কস্টও বাড়ছে। তাহলে 5 বছর পরে যখন 2 লাখ টাকা কোম্পানিকে অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য সামান্য কিছু ওরা প্রিমিয়াম এক্সট্রা চার্জ করে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আজকে 5,000 টাকা নিচ্ছে বা 7,000 টাকা নিচ্ছে, দেখা যাচ্ছে 5 বছর পরে গিয়ে সেটা নিচ্ছে 8 থেকে 9,000 টাকা। ঠিক আছে? তো মেডিকেল কস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রত্যেকটা কোম্পানি 5 বছরে একটা স্ল্যাব রেখেছে, যে 5 বছরের পরে যদি কিছু হয় সেটার জন্য স্ল্যাব বাড়বে। এবার সেকেন্ড আমি যে কোশ্চেনটা করা হলো যে কতদিন চালাবো দাদা, দেখুন, আহ আমরা কবে অসুস্থ হব আমরা কি জানি? সিম্পল না একটা না, কোশ্চেন একদমই করলাম। না, একদমই আমরা না, কবে অসুস্থ হবো আমরা জানি? জানি না। একদমই না। আজকেও আমি অসুস্থ হতে পারি, আমি আজ থেকে 20 কালকে বছর হতে পর পারে। অসুস্থ হই, আজকে আমি থেকে 25 বছর পর অসুস্থ হতে পারি। এবার দাদা তাহলে আজকে নেবো কেন? আজকে নেবো কেন? সাপোজ আমি এখন আমি রাস্তায় আছি, আমি অন দা ওয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি, কোনো কারণে দেখা গেল আমি সুস্থ, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা বাইক এসে আমায় মেরে দিল, একটা গাড়ি এসে আমায় মেরে দিল, বা আমি কোনো কারণে আহ আমাকে রাস্তায় চলতে চলতে আমি স্লিপ খেয়ে পড়ে গেলাম, পড়ে গিয়ে কোমরে চোট লাগলো, দেখা গেল কোমরের হাড় ভেঙে গেল। এবার এবার আমি বলি, তাহলে এই যে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমার সাথে আনফরচুনেটলি, তার জন্য কি আমি প্রিপেয়ার ছিলাম? না, অবশ্যই না। আমি প্রিপেয়ার ছিলাম না, কিন্তু হয়ে গেল। একদমই এবার না, আমি ডক্টর, কোনো প্রিপেয়ার ছিলাম না। হ্যাঁ, এবার আমি ডক্টরকে যখন 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 ডক্টর দেখলো, দেখে বললো দাদা আপনার এই এই প্রবলেম হয়েছে, এর জন্য এই প্লাস্টার করতে হবে বা অপারেশন করতে হবে, আপনার এখন 3 লাখ টাকা দরকার আছে ইমিডিয়েটলি, আপনি এটা এটা জমা দিন, আমি 3 লাখ টাকা জমা দিলে পরে আমি এখানে আপনার অপারেশন করব। এবার আমার এমন একটা কন্ডিশন, আমার অপারেশন ছাড়া অন্য কোনো অপশন নেই, তাহলে আমি কি করব? আমাকে 3 লাখ টাকা আমার সেভিংস থেকে ভেঙে, বা আমার লিকুইড যে অপশন গুলো আছে, LIC বা মিউচুয়াল ফান্ড বা যেগুলো অপশন গুলো রয়েছে, সেখান থেকে ভেঙে আমাকে তুলে আমাকে অপারেশন করাতে হবে। একদম। অথবা অথবা আমি যদি মনে করি আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করা রয়েছে আমার নিজের জন্য, আমি নিজের জন্য আমার হেলথ ইন্স্যুরেন্স করা 10 লাখ টাকার, আমার নিজের জন্য, ফ্যামিলি বাদ দিলাম, আমার নিজের জন্য করা, প্লাস আমার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারেজ নেওয়া আছে, সেটা পিএ পলিসি, সেটা অন্য কোনো সেশনে ডিসকাস হবে। পিএ পলিসি নেওয়া আছে, যে আমার যদি কোনো কিছু হয় আমি 10 লাখ টাকা পর্যন্ত মেডিকেল খরচা পাবো কোম্পানির তরফ থেকে। এছাড়া আমি যদি কোনো কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আমি লামসাম একটা অ্যামাউন্ট পাবো, সেটা নিয়ে পরে ডিসকাশন হবে, তখন আরো ডিপলি বোঝা যাবে। বাট আমার যদি এখন মেডিকেল কস্ট হয়, আমি 10 লাখ টাকা পর্যন্ত আমাকে কোম্পানি সেটেল করে দেবে, এটা আমার জন্য। এবং একবার নয়, যতবার আমার লাগবে ততবার আমি পাবো কোম্পানির কাছ থেকে। তো এটাই হচ্ছে কথা, যে আমায় কতদিন চালাতে হবে। আজকে আমি বললাম আনফরচুনেট আমার লেগে গেল, আমি মানে কোনো কারণ আমি আমার এখন দরকার, আমি পেয়ে গেলাম, দাদা তাহলে তো বন্ধ করে দেবো, আমার তো পেয়ে গেছি। 2 বছর পরে আমার যে এই ধরনের কোনো কন্ডিশন আবার আসবে না আমার আমি কি জানতে পারছি? জানতে পারছি না। একদমই না। আমার 10 বছর পরে আমার যে হার্টের কোনো প্রবলেম হবে না, আমার কোনো লিভারের প্রবলেম হবে না, আমার কোনো কিডনির প্রবলেম হবে না, জানতে পারবো এখন থেকে? জানতে পারবো না।
কারণ আজকে আজকে আমার মধ্যে কি আছে কালকে আমি জানতে পারছি না, বাট কালকে কি হতে চলে সেটা আজকে জানতে পারছি না। সুতরাং আমরা কখনোই আমি আইডেন্টিফাই করতে পারবো না যে কতদিন পর এটা পাবো। এবং অনেকে কনসেপ্ট আছে দাদা এলআইসি তো 20 বছরে এই টাকা রিটার্ন করছে। আচ্ছা সুদীপ একটা concept। কোশ্চেন আছে, তো আমি তো হুম। আসছে কোশ্চেন আছে, তুমি কোশ্চেনটা বলো তোমার। একটা কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল, এই যে আমাদের ইয়ারলির একটা প্রিমিয়াম রয়েছে 7,000 বা 6,000, যে প্রিমিয়ামটা রয়েছে, যদি কোনো মানুষ একটা প্রিমিয়াম দেওয়ার পরে যদি তার শরীর মানে বডিতে কোনো ইস্যুস আসে তখন কি হবে? খুব ভালো কোশ্চেন। আমি যেটা বলছিলাম যে আজকে আমি নিলাম 5 বছর, আমি বললাম যে কি 5 বছর আমাকে একটা ওয়েটিং পিরিয়ড সার্ভ করতে হয়, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমি যদি যখন ধরা পড়লো তখনই আমি নেব, তার মানে এটা কি তখন থেকে পাবো না। প্রত্যেকটা জিনিসের একটা টাইম ফ্রেম আছে। যদি আজকে আমি সুস্থ, আজকে সুস্থ, আমার লাস্ট 5 বছর ধরে একটা পলিসি চলছে, 5 বছর ধরে আমি এখন সুস্থ। এই যে 5 বছর আমি টাইম স্পেন্ড করেছি, এর ফলে কি হলো, কিছু কিছু ডিজিজ থাকে, যেমন যদি আমি বলি চোখের যে ছানি অপারেশন হয়, ঠিক আছে, সেটার জন্য 2 বছর একটা ওয়েটিং পিরিয়ড থাকে, 2 বছর পরে পায়। যদি কোনো পায়ের লিগামেন্টে কোনো সমস্যা থাকে, 2 বছর পরে পায়। কোনো স্টোন, আমাদের কিডনি স্টোন হয়, গলব্লাডার স্টোন হয়, এই স্টোন হলে পরে এইটার 2 বছর পরে পায়, ঠিক আছে। এছাড়া আদার্স আরো অনেক ডিজিজ আছে যেগুলো 2 বছর পরে পায়। আর ধরুন সাপোজ আমার ব্লাড প্রেশার আছে, ব্লাড সুগার আছে, সেটা 3 বছর পরে পায়, ঠিক আছে। তো এই ডিজিজ গুলো যদি আমি কভারেজ নিতে চাই, তাহলে আমাকে 2 বছর আর 3 বছর ওয়েট করার পরেই কিন্তু কোম্পানি আমাকে পে করবে, আমাকে কিন্তু আজকেই পে করবে না, বুঝতে পারলাম। এবার এই যে কোশ্চেনটা আসলো যে আমার 1 বছর, ধরুন আজকে আমি পলিসি নিলাম, আমার 1 বছরের মাথায় কোনো কিছু ধরা পড়লো, যদি এটা পরে মানে পলিসি নেওয়ার পরে ধরা পড়ে, তখন কোম্পানিকে ইনফরমেশন করতে হয় যে আমার এই ধরা পড়েছে, এটা আমি কোম্পানিকে জানালাম। তাহলে কোম্পানি কি করবে, ওদের মেডিকেল রেকর্ডে লিখে রাখবে যে এই এই কাস্টমার, আমার এই কাস্টমারে এই রোগ ধরা পড়েছে, এবং এটার জন্য পরবর্তীকালে যদি কোনো ক্লেম হয় আমি ক্লেম দেবো। সেটা যদি 1 বছরের মাথায় যদি হয়, যদি এই জিনিসটা নতুন করে ধরা পড়ে, মানে নতুন মানে হচ্ছে যে প্রথমবার ধরা পড়ে, তাহলে সেই দিনেই আমি ক্লেম পাবো। আর যদি আমাকে দেখা যায় যে 2 বছরের যেগুলো আমি বললাম সেগুলো 2 বছর পরে 3 বছরের মাথায় গিয়ে ধরা পড়লো, আমি সেই সময় ক্লেম পেয়ে যাবো। আচ্ছা অর্ণব, ভালো উত্তর দিলেন। আরেকটা কোশ্চেন ছিল যেটা ম্যাক্সিমাম প্রবলেম হয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, বিয়ের পরে কি কি প্রবলেম স্টার্ট হয়, ঠিক আছে, যার জন্য মেডিক্লেম এখন থেকে নেওয়া উচিত। আচ্ছা, যেটা হচ্ছে নর্মালি একটা মেয়ের ক্ষেত্রে দেখা যায় যে সিস্ট, ঠিক আছে, বা ইউটেরাসে কিছু ইস্যু থাকে, ঠিক আছে, যেটা একটা এজের সাথে সাথে সেগুলো মানে নতুন করে ঠিক বলা ভুল হবে, সেগুলো অলরেডি কিছু না কিছু প্রবলেম থাকে এবং ডে বাই ডে এটা ইনক্রিজ করতে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে সিস্টের ক্ষেত্রে এবং ইউটেরাস, যারা প্রথম প্রথম হয়তো দেখা যাচ্ছে কারো হয়ে যায় এবং বিয়ের পরে এই জিনিসগুলো আরো বাড়তে থাকে, ঠিক আছে। তো সেই জায়গাগুলো দাঁড়িয়ে অনেকে ভাবে যে ও ঠিক আছে আমি পরে ভাবনা চিন্তা করবো, সেটা দেখা যাবে। কিন্তু যখন আমরা ভাবনা চিন্তা করছি তখন একটা ইমিডিয়েট, আমি একটা এক্সাম্পল দিই। আমার এক কাস্টমার, ওর আমার কাছে পলিসি নিল, নেওয়ার পরে হঠাৎ করে জানতে পারলো ওর ওয়াইফের সিস্ট আছে, ঠিক আছে। এবার ওভারিয়ান সিস্ট আছে জানতে পারলো, আমাকে সাথে সাথে বললো যে স্যার এরকম আমার ওয়াইফের একটা সিস্ট ধরা পড়েছে, আমি কি ট্রিটমেন্ট পাবো এখন? আমি বললাম না, সদ্য বিয়ে হয়েছে, 2 থেকে 3 মাস হয়েছে। হট করে আমাকে যখন জিজ্ঞেস করছে, আমার নিজেরও এটা খারাপ লাগলো যে এরকম ব্যাপার। তো আমি বললাম যে স্যার আপনি পাবেন না এই সময়। তখন বলছে যে স্যার তাহলে কি কেন? আমি বললাম স্যার এটা 2 বছর আপনার ওয়েটিং পিরিয়ড থাকে, যেটা আমি প্রথম দিনই আপনাকে ওপেনলি বলে দিয়েছি যে আপনারা কিন্তু এগুলো 2 বছর পরে পাচ্ছেন। এবং দেখা যায় ম্যাক্সিমাম যারা বিবাহিত বা যারা নতুন মানে বিয়ের পর পর এবার দেখা যাচ্ছে একটা টাইম ফ্রেমে যখনই আসছে, তখনই এই জিনিসগুলো খুব ডেভেলপ করে যায়। খুব ডেভেলপ করে মানে একটা এজের পর এটা ডেভেলপ করতে থাকে, এবং আহ, একটা ম্যাক্সিমাম মিডিল এজ পর্যন্ত এটা খুব ভালো ডেভেলপ হয়ে যায়। এবং সেটার জন্য প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম যারা এখানে একটু ম্যারিড এবং মিডিল এজে রয়েছেন, তাদের সবার ক্ষেত্রে দেখুন কেউ না কোনো সময় এই সিস্ট অপারেশন অলরেডি হয়েছে বা মেডিসিন চলে রেগুলারলি। ভালো কথা। আর বয়স্ক লোকদের ক্ষেত্রে
কি কি ডিজিজ ধরা পড়তে পারে, তার জন্য আমি বিবেচনা বয়স্ক লোকদের ক্ষেত্রে। আহ, বয়স্কদের ক্ষেত্রে যেমন কিছু কিছু ডিজিজ আছে সেটা খুব র্যান্ডামলি সবার মধ্যে আসে, সেটা অল্প এজও। এখন বয়স আর কম এজ এটা কোনো পার্থক্য নেই। দেখা যায় ক্ষেত্রে যে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল এই জিনিসটা সবার মধ্যে আছে এবং সেটা ডে বাই ডে ইনক্রিজ করছে। যেমন সাপোজ আমরা খুব ভালো এক্সারসাইজ করি, আমরা জগিং করি, সমস্ত কিছুই করি, বাট আমাদের মধ্যে হিডেন কিছু ডিজিজ থেকেই সবসময় থেকে যায়। সেটা হচ্ছে এই কোলেস্ট্রল আর থাইরয়েড। এটা কখন চলে আসে আমাদের লাইফে আমরা নিজেরও জানি না। প্লাস এর অ্যাডিশনাল হচ্ছে ব্লাড প্রেশার, ব্লাড সুগার। ঠিক আছে, কেউ কোনোদিন আটকাতে পারবে না যে আমি খাওয়া দাওয়া কমিয়ে দিলাম মানে আমার সুগার হবে না। তো এরকম কোনো কনসেপ্ট নেই সুগার প্রেশারের জন্য। আচ্ছা, মোটামুটি ইয়ং ছেলে 25 থেকে 30 বা 35 বছরের ছেলে, এদের কি ডিজিজের সম্ভাবনা থাকতে পারে এই মুহূর্তে আজকের যুগে? আমি 2 মিনিটের জন্য একটু ডিসকানেক্ট করছি, জাস্ট আমি একটু জাস্ট কন্টিনিউ করা হোক। আচ্ছা, অন্য হয়তো কোনো কাজে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম, মিনিটটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, 8টা 19 বাজে অলরেডি। সুদীপ কিছু বলবে? অন্য হয়তো কিছু কাজে বেরিয়ে গেছে, আমরা পরে আরো জানার চেষ্টা করবো। কেন এই মিটিংটা এমন একটা মিটিং না, ডিসকাশন করলে শেষ হবে না। কেন হেলথ ইস্যু আজকের দিনে প্রচুর আছে লোকের। আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো আছে, ঠিক আছে, হেলথ রিলেটেড প্রবলেম গুলো, প্লাস আমাদের বাড়ির লোকের যে হেলথ রিলেটেড প্রবলেম গুলো আছে, এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আলোচনা করার দরকার আছে। প্লাস হচ্ছে আমাদের বাড়ির যে বয়স্ক মা বাবারা, হ্যাঁ, যারা আছে, ঠিক আছে, বা রিলেটিভে যারা বয়স্ক আছে লোকেরা, তাদেরকে যে এগুলো ডিসকাস করা উচিত। হয়তো তারা আগে ফিট আছে, হয়তো পরবর্তীকালে প্রবলেম আসতে পারে। তা আমাদের কাজ এটাই, প্রত্যেকে হেলথ অ্যাওয়ারনেস যে আমাদের ক্যাম্পেইনটা যে করলাম, প্রত্যেকে এই জিনিসটা আগের থেকে সচেতন করে দেওয়া, যাতে আমরা ইন ফিউচারে গিয়ে তাদের কোনো প্রবলেম হলে আমরা তাদের একটা ভালো ক্লেম নিতে পারি বা ভালো হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারি। আমরা প্রতিদিন ইন্স্যুরেন্স করাই, ঠিক আছে, প্রত্যেক মাসে আমার কাছে প্রচুর ইন্স্যুরেন্স হয়। তো অনেক লোকে আসে সুস্থ অবস্থায় আসে আমার কাছে, কিন্তু অসুস্থ অবস্থা আসলে আমি কিন্তু নিতে পারবো না হেলথ ইন্স্যুরেন্সে। তো যখন সুস্থ থাকবে তখনই কিন্তু ইন্স্যুরেন্স পাবে, আর যখন সুস্থ না থাকলে কিন্তু ইন্স্যুরেন্স পাবে না। বাবার করে বলে দিচ্ছি, অনেক লোক আছে আমার কাছে অসুস্থ অবস্থায় আসে, তখন কিন্তু করার কিছু থাকে না। তো এইগুলো আমাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে কার কি প্রবলেম গুলো আছে। যদি কারো প্রবলেম থাকে, তো আমাদের কোম্পানি কিছু কন্ডিশনে কিন্তু পলিসি নিয়ে নেয়। তো সেক্ষেত্রে অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। প্রবলেম লাগার থেকে বলতে হবে। যেমন কারো প্রবলেম থাকতে পারে, পাইলসের প্রবলেম থাকতে পারে ছেলেদের ক্ষেত্রে, কারো কোনো হার্নিয়ার প্রবলেম থাকতে পারে কোন ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যেমন সিস্ট বললো, থাইরয়েড বললো, এমন অনেক প্রবলেম থাকতে পারে। যেসব প্রবলেম কিন্তু 2 বছর ওয়েটিং পিরিয়ড থাকে, 2 বছর ওয়েটিং পিরিয়ড থাকার পর কিন্তু ট্রিটমেন্ট করা যায়, ভালো হসপিটালে কিন্তু তার চিকিৎসা করা যায়। তো এইগুলো আগের থেকে যদি আমি করে নিতে পারি, তার সমস্ত খরচা কিন্তু কোম্পানি বিয়ার করবে। এইগুলো আজকে ওপেনলি বলার ছিল, ঠিক আছে, যেগুলো ডিসকাশন হোক। হেলথ ইস্যু কিন্তু সহজে ডিসকাশন হয় না, প্রত্যেকের যা প্রবলেম গুলো আছে এগুলো বাড়ির মধ্যে, ফ্যামিলির মধ্যে, প্লাস পাড়া প্রতিবেশীর মধ্যে এগুলো আলোচনা করলে আরো অ্যাওয়ারনেস বাড়বে। এত কিছু আলোচনা তো হলো, মেন হচ্ছে পয়সা। পয়সা কিভাবে কামাবো, ঠিক আছে, এই স্ল্যাব আমি পরবর্তীকালে দিয়ে দেবো সুদীপের কাছে, যে কত ইন্স্যুরেন্স কিভাবে করলে, কত টাকার কিভাবে করলে কত টাকা ইনকাম পাবো, আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। প্রত্যেক জায়গা থেকে ইনকাম আছে, যেরকম ডিমেট খুলে আমরা ইনকাম করছি, হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমাদের ইনকামের সুযোগ আছে, আর ভালো ক্যারিয়ার করার সুযোগ আছে। যদি ভালো ক্যারিয়ার করতে চান, এখান থেকে একটা আইআরডি লাইসেন্স নিতে হয়, সেখান থেকে কিন্তু তারা লাইসেন্স করেও কিন্তু এখানে ক্যারিয়ার করতে পারে। আর যদি কেউ লাইসেন্স না নিতে চায়, প্রথম ইন্স্যুরেন্স স্টার্ট করতে চায়, আমাদের লাইসেন্সে তাদের ইন্স্যুরেন্স করে দেওয়া হবে, আর তার যাবতীয় যে প্রাপ্যটা তাকে মিটিয়ে দেওয়া হবে 2-3 দিনের মধ্যে। তো এই বিষয়ে আরো কিছু সুদীপ বলে শেষ করবে। আমি এই মুহূর্তে বক্তব্যটা শেষ করছি। পরবর্তীকালে সুদীপ কিছু বলে মিটিংটা শেষ করবে। থ্যাংক ইউ। দেখুন, আই থিঙ্ক সবাই পুরোপুরি কনসেপ্টটা বুঝতে পেরেছে। আর আমার মনে হয় না যে এখনকার এখানে যারা যারা আছেন তারা সবাই ম্যাচিওর। ম্যাচিওরের জায়গা থেকে দাঁড়িয়ে আপনিও ইয়াং জেনারেশন, আমিও একজন ইয়াং জেনারেশন। আচ্ছা, ফিমেলসদের মধ্যে বেসিক যে প্রবলেম গুলো দেখা যায় সেটা হচ্ছে পিসিওডি এবং পিসিওএস। এই প্রবলেম গুলো যদি ইন ফিউচারে কোনো মেয়ের ধরা পড়ে না, ইন্স্যুরেন্স মাস্ট লাগবেই। উইথ তার সাথে সাথে যে অ্যামাউন্টটা প্রত্যেকটা মানুষকে বেয়ার করতে হবে সেটা আনএক্সপেক্টেড, যেটা সেই ক্যাপিটাল হয়তো কারোর কাছেই থাকবে না। কারণ এখনকার যে জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র ফিমেলসদের নয়, মেলসদেরও প্যানক্রিয়াস প্রবলেম শুনলেই, মানে এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে প্রবলেম আছে।
প্যানক্রিয়াস প্রবলেম, পিসিওডি, পিসিওএস। সো আমরা যারা যারা এই কনসেপ্টটা শুনেছি, জেনেছি, মানুষকে তো সচেতন করব, তার আগে নিজেরা সচেতন হবে, তাই না? নিজেদেরকে সচেতন হতে হবে। কারণ আমরা অ্যাডভাইজার তখনই হতে পারবো। আজকে আমি এসআইপি নিয়ে অনেক মানুষকে সাজেস্ট করি, এসআইপি কিন্তু নিজের নামে করেছি, তারপরে কিন্তু সাজেস্ট করি। উইদাউট নিজেকে সেইভাবে তৈরি না করে অন্য কাউকে সাজেস্ট করতে গেলে প্রবলেম আছে। তো এখানে যারা যারা আছেন, দেখুন, জীবন চলে গেলে আর পাবো না, এটা এটা মানতেই হবে। হেলথ, কথা একটা জিনিস আছে, হেলথ ইজ ওয়েলথ, রাইট? আমরা কে কে জানি এটা? কে কে জানি? কে কে জানি? শুধু হ্যান্ড রেজ না, একটু কথা বলুন। কে কে জানি? একজন, দুজন, তিনজন, আর কেউ? এনিওয়ান? কারণ আমার একটা সাইড বিজনেস আছে, তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে হেলথ রিলেটেড ইস্যুস, এই জায়গার থেকে দাঁড়িয়ে মানে এখন যা জেনারেশন, 100খানা মানুষের মধ্যে 95 পিপলের হেলথের ইনজুরি, বিভিন্ন প্রবলেম, মানে সুস্থ কেউই নেই। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয় যারা যারা ইন্স্যুরেন্স রিলেটেড টপিকসটা জেনেছি আজকে, এটা সবাইকে সাজেস্ট করবো। অবভিয়াসলি আমরা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবো, তার আগে তার আগে আমরা সবাই সবার জায়গা থেকে নিজেদেরটা করে নেবো। বুঝতে পারলাম? কারণ আমি পিসিওএস এই প্রবলেমটা জানতামই না। আমার হেলথ রিলেটেড যে প্রফেশনটা আছে সেই জায়গা থেকে জেনেছি বিভিন্ন প্রবলেম হতে পারে, আমরা সবাই জানি, রাইট? আমরা সবাই জানি এখন যা অবস্থা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি নিজেদের হেলথ ইন্স্যুরেন্স না করে থাকি, আর সব থেকে বড় কথা, এখন অল ওভার ওয়ার্ল্ডে দুটো জিনিসের বিজনেস ভালো চলছে। এক হচ্ছে গিয়ে কৃষি ব্যবসা, মানে চাষবাসের উপর যে বিজনেস চলছে সেটা, আর দুটো হচ্ছে কি হেলথ বিজনেস। কারণ সিম্পল একটা জিনিস দেখুন, যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদের কৃষির উপর নির্ভর করতে হবে। চাল মানে যেটা আমাদের মাঠ থেকে উৎপন্ন হয়ে আসছে বা মাটি থেকে উৎপন্ন হয়ে আসছে, ওটার উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। আর সব থেকে বড় কথা, আমরা ভাত না খেলে যেমনি বাঁচবো না, সবজি না খেলে যেমনি বাঁচবো না, ঠিক তেমনি হেলথ কে ভালো রাখতে গেলে মেডিসিন, উইদাউট মেডিসিন আমরা ভালোই থাকতে পারবো। তো সমস্ত জায়গা থেকে যেন আমরা পুরোপুরি কি বলবো প্রিপেয়ার হয়ে থাকতে পারি। প্রত্যেকটা মানুষ চেষ্টা করবো নিজেদের জায়গা থেকে নিজেদের ইন্স্যুরেন্স তৈরি করে নেওয়া, এবং আমাদের যে লিঙ্ক ফরওয়ার্ডের কাজ বা লিঙ্ক শেয়ারের কাজ, সেটাতে কতটা বেনিফিট কে কি বুঝতে পেরেছে আমি জানি না। ইন্স্যুরেন্সের বেনিফিট কিন্তু অনেকটাই মিঠা, মানে মধুর হবে। যারা যারা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে চাইছো, মনোযোগ সহকারে কাজ করে নেবে, কারণ এর একটা আইআরডি এক্সাম হয়, সেটা দিয়ে নেবে। আর ইন্স্যুরেন্স খুব বড় একটা কিছু তোমাদের জন্য ক্রিয়েট করে দেবে, হেলথ ইন্স্যুরেন্স। যারা যারা কিছু কাজ করবে, কারণ যারা আইআইটি তে পড়ছে, যারা জিআইএস ইউনিভার্সিটিতে পড়ছে, কারণ তারা ম্যাক্সিমাম একটা কোর্স নিচ্ছে, 6 লাখ 7 লাখ টাকা একটা কোর্স নিয়ে নিচ্ছে, তাও কি 3 ইয়ার্সের জন্য। বাট তারপরেও কলেজ পাস আউট হওয়ার পরে কোনো গ্যারান্টি নেই সে কোনো কিছুতে চান্স পাবে, তাই না? তো অনেক দিকে পয়সা নষ্ট করে ফেলি, টাকা পয়সা নষ্ট করে ফেলি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা যারা আমরা এখানে আছি, যারা যারা শুনেছি মনোযোগ সহকারে, তারা হ্যান্ড রেজ নয়, ক্যামেরা অন করে সামনে আছে, অনলি 2 মিনিটের জন্য। যারা যারা শুনেছি কি সিরিয়াস, কারণ আমার মনে হয়েছে এই জিনিসটা সবার সঙ্গেই ডিসকাস করা উচিত, তাই না? কারণ একটা ভালো পড়াশোনা করতে গেলে মিনিমাম একটা ভালো কলেজে যদি সাবমিশন করা হয়, নিজেকে সেইভাবে তৈরি করতে হয়, মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা। এটা সাথী বেশি করে জানবে, তাই না সাথী? মিনিমাম 8 লাখ টাকা। তো 3 ইয়ার্সে 8 লাখ টাকা তো গেল। পাস আউট হওয়ার পর কোনো সাবমিশন হবে কিনা বা কোনো কিছু ভালো কোনো অপরচুনিটি পাবো কিনা তারও কোনো গ্যারান্টি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওখানে কোনো গ্যারান্টি নেই। হেলথ ইন্স্যুরেন্সের গ্যারান্টি আমরা পাবো, ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, হেলথ ইন্স্যুরেন্সে আমরা ফিউচারে কাজ করবো, কারণ আমরা শুধুমাত্র অ্যাঞ্জেল ওয়ানে জুড়েছি। অ্যাঞ্জেল ওয়ানে জোড়ার সাথে সাথে কত শাখা তোমাদের রয়েছে তোমরা নিজেরাও জানো। তা আস্তে আস্তে প্রত্যেক মাসের সঙ্গে হাইলাইট করা হবে। সবাই সাথে থাকবেন, আর হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে আস্তে আস্তে ভাবুন।
আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কেমন লাগলো, কি কি বুঝতে পেরেছেন, যদি একটু সংক্ষেপে বলেন, লজ্জা না করে কি বুঝতে পেরেছেন একদম সংক্ষেপে। আমরা কি এখান থেকে ফিউচারে কেরিয়ার করতে পারি হেলথ ইন্স্যুরেন্স থেকে? লজ্জা করছেন সবাই। আমরা কি এখান থেকে ফিউচারে ইন্স্যুরেন্স বা যে কোনো জিনিস হোক, আমরা পুরোপুরি ফাইন্যান্সিয়াল সেক্টরে আছি, এখান থেকে কি আমরা ফিউচারে কেরিয়ার করতে পারি? দেখো, ফার্স্ট কথা, যারা কোশ্চেন করেছে তাদের জানার খিদে ছিল, আমার জানার খিদে ছিল, আমি তাই জন্য কিন্তু কোশ্চেন করেছিলাম এইটার মধ্যে। এখানে যারা যারা কোশ্চেন করনি তাদের মধ্যে হয়তো কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, কারা কারা কি কি বুঝতে পেরেছেন? আচ্ছা সুস্মিতা, কি বুঝতে পেরেছো বল? অনেকটা টেনে ফেলেছি মিটিংয়ের সময়, একদম শর্টে বলবে। সুস্মিতা, ওকে, টাইম আপ, মানে টাইম আউট। নেক্সট হচ্ছে তন্ময়, কি বুঝতে পেরেছো বলো? একদম সংক্ষেপে, 2 মিনিট, 2 মিনিটও না, 1 মিনিট। বলতে হবে ভাই, আমি শুনতে পাচ্ছি না এত কথা, এখন তোমার বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ। বৃষ্টি আমার হচ্ছে? আমার কিছু কোশ্চেন আছে, আমি আসছি একটু পরে, দিয়ে কল করে কোশ্চেন আছে আমার কিছু, পরে বলছি কল। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ওকে, আমি কিছু বলতে পারছি না কারণ পুরোটা শোনা হয়নি, আধা আধা। ঠিক আছে, ডালের পরে স্কিপ করে চাটনি পায়েসে চলে গেছে হয়তো, I think। ঠিক আছে, সাথে কি বুঝতে পেরেছো? আমার একটা কোশ্চেন ছিল, যে ধরো আমি করলাম এটা, কিন্তু আহ, আমার কোনো প্রবলেম হলো না, মানে আমার ওকে, লাগলো না দাঁড়ান একটা টাকাটা। কোশ্চেন। ওকে, দাদা সেশন থেকে বেরিয়ে গেছে, ওখান থেকে লেফট হয়ে গেছে কি? ওখানে অর্ণবদাকে বসো, একটা দারুণ কোশ্চেন এসছে। হুম, যে অর্ণব দা, ওখানে একটা কোশ্চেন করা হয়েছে যে এই যে ইন্স্যুরেন্স কেউ নিল, বা ওনার শরীরের বা ওনার বডি হেলথের কোনো ইস্যুজ আসলোই না, সেক্ষেত্রে কি হবে? মানে এই যে প্রিমিয়ামটা নিল, সেটা ইয়ারলি হোক বা মান্থলি হোক, যে প্রিমিয়ামটা নিল, নেওয়ার পরে তার বডি হেলথে কোনো রকম কোনো ইস্যুজ আসলো না, সেক্ষেত্রে কি হবে? কোন রকম কোনো কন্ডিশন, মেডিকেল কন্ডিশন আসেনি? আচ্ছা, কার কোশ্চেন ছিল একদম, একটু প্রশ্ন কোনো বলে কন্ডিশন। দিও। আমার ছিল। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? তুমি কন্টিনিউ করো, সবাই শুনতে পাবে। আচ্ছা, কোশ্চেনটা কার ছিল একটু একবার রিপিট করলে ভালো হয়। আমি ধরো ইন্স্যুরেন্সটা করলাম, কিন্তু আহ, পরবর্তীকালে আমার কোনো প্রবলেম হলো না, ওই টাকাটা। আচ্ছা, আহ, ভালো কোশ্চেন, যে আমার আজকে ইন্স্যুরেন্স করলাম, কোনো পরবর্তীকালে কোনো প্রবলেম হলো না। এবার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করে নিই, যেটা হচ্ছে যে আজকে আমি করলাম, পরবর্তীকালে যে প্রবলেম হবে না, সেটা সেটা কজন বলতে পারি? আমরা কেউ বলতে পারি না যে আমাদের মধ্যে কখন কি প্রবলেমটা আসবে। আমি একটু আগে এখানে বলছিলাম যে সাপোজ আজকে আমি রাস্তায় বেরোচ্ছি, বেরিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আমার সাথে হসপিটালে ভর্তি হতে হলো, সেই জায়গার যে কস্ট, সেই যে মেডিকেল কস্টটা, সেটা আমি বিয়ার করবো কি করে? আজকে যদি আমি কোনো একটা আমার পরবর্তীকালে দেখা যাচ্ছে কোনো স্টোন ধরা পড়লো, সেই মেডিকেল কস্ট আমি বিয়ার করবো কিভাবে? সাপোজ আমার কোনো পরবর্তীকালে বিপি, সুগার, এটা একটা লাইফস্টাইল ডিজিজ হয়ে দাঁড়িয়েছে এখন, বিপি সুগার ধরা পড়লো, তার জন্য আমায় কোনো হসপিটালে ভর্তি হতে হলো, তার সেটা আমি তখন কস্টটা বিয়ার করবো কি করে? তো আমরা কখনোই কেউ বলতে পারি না আজকের দিনে দাঁড়িয়ে আমি সুস্থ মানে কালকে আমি অসুস্থ হব না। যেটা আমি আগেও রিপিট করেছিলাম, যে আজকের দিনে দাঁড়িয়ে আমি কালকে অসুস্থ হবো না, এমন কোনো যুক্তি নেই। বরঞ্চ এটা আছে যে আমি প্রিকশন নিয়ে রাখছি। আজকে সুদীপ যেটা বলছিল
যে আমরা একটা ভালো এডুকেশন কেন নিচ্ছি, যাতে পরবর্তীকালে আমি একটা ভালো কিছু করতে পারি। ঠিক আছে, আমি তো জানি না পরবর্তীকালে আমি এই যে এডুকেশন কস্ট আমি বিয়ার করছি, পরবর্তীকালে সেখান থেকে ভালো একটা কিছু করতে পারবো। বাট আমি এটা জানি যে এই কষ্ট যদি বিয়ার করি, পরবর্তীকালে আমি একটা চান্সেস আছে একটা ভালো কিছু করার। ঠিক সিমিলারলি যদি আমি মনে করি আজকে আমি মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখলাম, সাপোজ আমি বললাম যার কোশ্চেন ছিল তার এজ স্টেপ জানতে পারলে ভালো হতো। কি জানতে পারলে? এজ, আমি আচ্ছা। আপনার 20। 20 এজ, মানে নেক্সট 15 বছরের মধ্যে, আমি একটা এজ ব্র্যাকেট ধরে দিলাম, নেক্সট 15 বছরের মধ্যে আপনার কোনো কিছু হবে না বা আপনার কোনো মেডিকেল প্রবলেম হবে না, এটা কিছু আপনি বলতে পারবেন? বা আমরা কেউ বলতে পারবো? কোনো ডক্টর বলতে পারবে? পারবে না, পারবে না। তার কারণ আজকে আমার এক রিলেটিভের ক্যান্সার ধরা পড়েছিল, সে কিন্তু জানতো না তার ক্যান্সার ধরা পড়েছে। ঠিক আছে, স্টেজ 2 এ ধরা পড়েছিল বলে সে বেঁচে গেছে, বাট সে কিন্তু জানে না যে তার ক্যান্সার, কারণ সে না খায় কোনোদিন সিগারেট, সে একজন লেডি, না কোনোদিন স্মোকিং করতো, না ড্রিঙ্কিং করতো, না কোনো রকম ব্যাড হ্যাবিট ছিল। ঠিক আছে, কিন্তু তার ক্যান্সার হয়েছিল। সে আজ মানে ঠিক আছে, সুস্থ আছে, বাট তার আনফরচুনেটলি আমার লোকেশনে মেয়েটার বয়স 5 বছর ছিল, স্টমাকে প্রথম ক্যান্সার ধরা পড়ে, রিকভারি হয়। 10 বছর যখন তার এজ, তখন ফার্দার ক্যান্সার ধরা পড়ে স্টেজ 4, আর বাঁচানো যায়নি। সেই বাচ্চা মেয়েটার 4 বছর 5 বছরের বাচ্চা মেয়েটার কি জানতো তার ক্যান্সার ধরা পড়বে? সে তো জাস্ট পৃথিবীতে এসছে, সে কিন্তু জানতো না যে তার ক্যান্সার আছে, সে ক্যান্সার হবে, সে 10 বছর পর্যন্ত তার ম্যাক্সিমাম লাইফ সে লিড করতে পারবে। সুতরাং আমরা কেউ জানি না। আজকে আমি মানে এক্সারসাইজ করতাম, সমস্ত কিছু করতাম, কিন্তু আমার মধ্যে কোলেস্ট্রল এসছে, আমি কি জানতাম? আমি জানতাম না। ইভেন আমার ব্যাড কোনো হ্যাবিট নেই জাঙ্ক ফুড খাওয়ার, আমি জাঙ্ক ফুড আমি পুরোপুরি অ্যাভয়েড করি, কিন্তু আমি জানতাম না যে আমার মধ্যে কোলেস্ট্রল আসবে, কোলেস্ট্রল ধরা পড়বে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে হাইপার টেনশন আছে, কিন্তু আমি জানি আজকে হয়তো আমার সেটা হবে না, কিন্তু ইন ফিউচার আমার চান্সেস আছে 99%, যেটা আমি বলছিলাম 99% আমার চান্সেস আছে আমার সেটা রোগটা মানে অ্যারাইজ করার। তো এটা আমরা কখনোই বলতে পারি না যে আজকে আমার কিছু নেই মানে ফিউচারে হবে না, বা আজকে আমার নেক্সট 5-10 বছর কিছু হলো না। আমরা সবসময় ভাবি একটা প্রিকশন করে রাখছি। ধরো সাপোজ তোমার এজের ক্ষেত্রে হচ্ছে যে 20 ইয়ার্স, আমি ধরলাম 7,000 টাকা করে পড়ছে, নেক্সট 10 বছর তুমি 70,000 টাকা পেমেন্ট করবে, বা যদি তুমি ধরো 15 বছর তুমি 1 লাখ 1.5 লাখ টাকা পেমেন্ট করবে, আমি ম্যাক্সিমাম ধরছি 1.5 লাখ টাকা তুমি পেমেন্ট করছো নেক্সট 15 বছরের জন্য। যদি কোনো ক্লেম হয়, ক্লেমে যদি দেখা যায় 3 লাখ টাকা খরচা লাগছে, তুমি কি প্রফিট করলে না লস করলে? প্রফিট। কেন প্রফিট করলে? কতটা প্রফিট করলে? তুমি দিলে 1.5 লাখ টাকা, তুমি প্রফিট করলে হচ্ছে 3 লাখ টাকা, মানে 1.5 লাখ টাকা তুমি প্রফিট করলে। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি, হবে না ওটা তো আমি বলছি না, এখন ওই পিসিওডি সবার হচ্ছে, ওটা নিয়ে কথা নয়, কিন্তু যদি না হয় তখন ওর সলিউশনটা কি, ওটাই আমার প্রশ্ন। হ্যাঁ, এবার যেটা আমি তো একটাই কথা বললাম যে আজকে না হয়, এই না হওয়াটাই আমাদের উপর। আমি লাস্ট 5 বছর ধরে মেডিক্লেম চালাচ্ছি, ঠিক আছে, আমার কিন্তু মেজর কোনো প্রবলেম নেই, আমি রেগুলার কোনো মেডিসিন নিই না, মানে মেজর প্রবলেম নেই, রেগুলার মেডিসিন নিই না, কিন্তু আমি তাও চালাচ্ছি, কারণ আমি জানি যদি আমি রাস্তাঘাটে বেরোচ্ছি, যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আমি তার জন্য একটা ট্রিটমেন্টের কষ্ট আমি পেয়ে যাবো। সাপোজ আমার ফ্যামিলির যদি কোনো প্রবলেম হয়, তারা তো একটা মেডিকেল কস্ট পেয়ে যাচ্ছে। তো আমার সেই চিন্তাধারা করা আছে, কারণ আমি জানি আজ থেকে 5 বছর পরে আমার যেটা আজকে 2 লাখ টাকা লাগছে, 4 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা জায়গায় 10 লাখ টাকা লাগবে। সেই জায়গাটা যাতে আমার নিজের পকেট দিয়ে বিয়ার করতে না হয়, আমি সেই জন্য মেডিক্লেম করে রাখা। আমার প্রিমিয়াম পড়ছে 15,000 টাকা, সাপোজ আমি নেক্সট 10 বছরে আমি 1.5 লাখ টাকা পে করবো, কিন্তু আমি কাদের জন্য পে করবো? আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। যদি আমার ফ্যামিলির কারো কোনো প্রবলেম হয়, সেখানেও সে ক্লেম পাচ্ছে, আমার যদি কোনো প্রবলেম হয় ক্লেম পাচ্ছি। তো এই সাপোজ আমার কোনো অ্যাক্সিডেন্ট হলো, আমার যদি দেখা যায় 10 লাখ টাকা খরচা হচ্ছে, 10 লাখ টাকা পেয়ে গেলাম। এবার আমি একটা রেশিও হচ্ছি যে
আমি 1.5 লাখ টাকা পে করে নেক্সট 10 বছর বা 10 বছরে আমি 10 লাখ টাকা কভারেজ পাচ্ছি। তার মানে দেখো, সাপোজ আমি 1.5 লাখ টাকার এগেন্সে 8.5 লাখ টাকা এক্সট্রা আমি গেইন করছি। যদি আমি নিজের পকেট দিয়ে বের করতাম 10 টাকা আমি পারতাম একটা টাইম বের করতে পারতাম না। আর সেকেন্ড থিং হচ্ছে আমার 1.5 লাখ টাকা কিন্তু লাস্ট ভাগ ভাগ করে 15 লাখ টাকা করে আমার নেক্সট 10 বছর যাচ্ছে। সুতরাং আমি বলবো যে এটা আমাদের মানে যদি আমি ভাবি যে আমার কিছু হবে না হবে না, আমি যদি ভাবি আমার কিছু হবে হবে, কিন্তু আমি আমার হওয়াটা যদি নিয়ে আমি যদি আগে থেকে একটা প্ল্যান করে রাখি যে সমস্ত কিছু আজকে সবাই অ্যাসেট ক্রিয়েশন কেন করে, যে আমার ফিউচার আমি আরো ভালো একটা লাইফ লিড করবো তার জন্য আমি অ্যাসেট ক্রিয়েশন করা হয়। কিন্তু বাট অ্যাসেট ক্রিয়েশনের জন্য আমি সারাদিন খাটছি পরিশ্রম করছি, ওই অ্যাসেটটা যদি একটা সেকেন্ড বা একটা মিনিটের মধ্যে যদি বেরিয়ে যায় সেটা কিন্তু সবচেয়ে খারাপ লাগে, সবচেয়ে কষ্টকর। কারণ আমি একটা 10 বছর ধরে আমি একটা 10 লাখ টাকার আমি অ্যাসেট জমিয়েছি, আমি যদি দেখা যাচ্ছে যে একটা কোনো মেডিকেলের প্রবলেমের জন্য আমার 10 লাখ টাকাটা আমার একটা দিনেতে বেরিয়ে যাচ্ছে, সেটা কি আমার কাছে মানে নর্মাল থাকবে? সেটা আমার কাছে যথেষ্ট কষ্টকর পজিশন দাঁড়াবে আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য। তো সুতরাং মেডিক্লেমের জন্য আমি 1.5 লাখ টাকা যদি আমি নেক্সট 10 বছরে খরচা করি, আমি তার বদলে যদি আমি 8.5 লাখ টাকা প্রফিট করি, তাহলে মনে হয় না আমি লুজার হব, আমি অবভিয়াসলি গেইনার হব। আর কারো কোনো কোয়েরি বা আমি তোমার জিনিসটা যেটা বললাম সেটা বোঝাতে পারলাম কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করলাম তোমাকে বোঝানোর জন্য। আচ্ছা, তো আজকের সেশনটা এখানেই ক্লোজ করুন। বাদ বাকিরা সুদীপের সাথে, সুদীপ একটু ফাইনালি আমার তরফ থেকে আমার এন্ড করছি, সুদীপ তো বাদ বাকিরা দেখে নিচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, আই থিঙ্ক সবাইকে পুরোটা জানাতে পেরেছি, বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, কারণ আজকের দিনে অনেকটা সময় নিয়ে নিয়েছি, মানে প্রায় 1 ঘন্টা 40 মিনিট, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো না যে আরো কোনো কথা বলার দরকার আছে। আই থিঙ্ক সবাইকে পুরোপুরি বেসিক্সটা দেওয়া গেছে। আমরা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে পারি, ফার্স্ট অফ অল কাজ করার আগে নিজেদের নামে একটা করে নেবো, সেটা অল্প অ্যামাউন্টের হোক বা বেশি অ্যামাউন্টের হোক। কারণ আমরা নিজেরা যদি সেফ থাকতে পারি, তারপরে পরবর্তী মানুষকে অপরচুনিটি প্রোভাইড করতে পারবো। সবাইকে বেসিক্সটা জানানো গেছে, বোঝানো গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হেলথ ইন্স্যুরেন্সটা নিজেকে আগে হেলথ ইন্স্যুরেন্সে স্টেবল করান, নিজেকে দাঁড় করান, নিজের নাম নথিভুক্ত করান, তারপরে প্রত্যেকটা মানুষকে সাজেস্ট করবেন। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, আমি ডিটেলস জানিয়ে দেবো। আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।